অ্যান্ড ফরেস্টেবল প্রসিডিউর হলো আমরা তো এটা জানি। ঠিক আছে, তো এটা একটা পদ্ধতিগত আইন, এটা হচ্ছে এন্টায়ার জুডিশিয়াল সিস্টেমের জন্য একটাই সাক্ষ্য আইন। আমাদের বাংলাদেশে অ্যাডজুডিকেশন, অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যাডজুডিকেশন, অর্থাৎ বিচার প্রশাসন সাধারণত দুই ভাগে বিভক্ত আমরা জানি, তাই না? কি কি? ক্রিমিনাল অ্যাডজুডিকেশন সিস্টেম এন্ড হচ্ছে সিভিল অ্যাডজুডিকেশন সিস্টেম, ফৌজদারি বিচার ব্যবস্থা, দেওয়ানি বিচার ব্যবস্থা। এই দুইটা বিচার ব্যবস্থার জন্যই একটাই সাক্ষ্য আইন, একটাই সাক্ষ্য আইন। তো আমরা যখন প্রিলিমিনারি প্রিপারেশন নিয়েছিলাম সাক্ষ্য আইনের উপর, তখন আমাদের ক্লাস ছিল, যারা এখানে ক্লাস করেছেন, তো আমরা তখনও সাক্ষ্য আইনের ব্যাপারে জানার সুযোগ হয়েছে, তাই না? এখন সামনে আমাদের রিটেন পরীক্ষা, রিটেন পরীক্ষার জন্য আমাদের প্রিপারেশন নিতে হবে। 15 মার্কসের জন্য আমাদের প্রিপারেশন, কিন্তু মার্কস 15 হলে কি হবে, পুরো বইটার উপর প্রিপারেশন থাকতে হবে। তো আমরা জানি যে এই সাক্ষ্য আইনটা আপনার 1872 সালে প্রণয়ন করা হয়েছিল ব্রিটিশ কর্তৃক। এই উপমহাদেশে পরিচালিত বিচার ব্যবস্থায় একটা অপরিহার্য অনুষঙ্গ হিসেবে সাক্ষ্য আইনের প্রয়োজন ছিল। এর আগেও সাক্ষ্য আইন ছিল ইতস্তত বিক্ষিপ্ত নানাভাবে, নানা অঞ্চলে নানা রকম করে। ঠিক আছে, তো সেগুলোকে কনসলিডেট করে, সংশোধন করে, সুসংহত করে এক জায়গায় নিয়ে আসে 1872 সালে। এই ড্রাফটটা তৈরি করেছিল কে? স্যার জেমস স্টিফেন। তো ওনার যে ড্রাফটটা উনি দিয়েছিলেন, তখন হুবহু সেই ড্রাফটটাকে অ্যাডপ্ট করা হয়েছিল, গ্রহণ করা হয়েছিল, ন্যূনতম কোনো ধরনের চেঞ্জ আনতে হয়নি। তো ওনার ড্রাফটটা ছিল এতটাই সরস, এতটাই বিয়ন্ড কোশ্চেন, যে সেটাকে তখন ব্রিটিশ সরকার হুবহু গ্রহণ করেছে। তো সেই থেকে আজকে পর্যন্ত আমাদের এই উপমহাদেশে 17 স্বাধীনের পর আমাদের বাংলাদেশেও একই আইনটাই হুবহু রয়ে গেছে আমরা বলতে পারি। মাইনর কিছু চেঞ্জ আসছে সম্প্রতি 2023 সালে, আমরা জানি। এটা ছাড়া সাক্ষ্য আইনের কোনো চেঞ্জ আসে না। এন্টায়ার সাক্ষ্য আইনটা হচ্ছে আপনার 167 ধারা, 167টা ধারা। 167 ধারার এই সাক্ষ্য আইন তিনটা ভাগে বিভক্ত। কয়টা ভাগে বিভক্ত? তিনটা ভাগে বিভক্ত। প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড। প্রথম খণ্ডে রয়েছে দুটা অধ্যায়, প্রথম খণ্ডে রয়েছে দুটা অধ্যায়, দ্বিতীয় খণ্ডে রয়েছে 4টা অধ্যায়। 4টা অধ্যায় কি কি? 3 থেকে ষষ্ঠ, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় মিলে দ্বিতীয় খণ্ড। আর সপ্তম অধ্যায় থেকে সর্বশেষ একাদশতম অধ্যায়, সম্ভবত না, একাদশতম অধ্যায় পর্যন্ত হচ্ছে তৃতীয় খণ্ড, তৃতীয় ভাগ। এন্টায়ার সাক্ষ্য আইনটাকে ডিসেক্ট করেছে, ভালো করে পর্যালোচনা করেছে ইন এ নাটশেল গাজীর বই, গাজী শামসুর রহমানের বইতে। সেটা আপনাদের যদি কারো সংগ্রহে থাকে বইটা, সেখানে সুন্দর করে আলোচনা করেছে, ব্যবচ্ছেদ করেছে, ডিসেক্ট করেছে। তো ব্যবচ্ছেদটা খুব ইম্পর্টেন্ট একটা আইনকে যথাযথভাবে বোঝার জন্য। একটা গ্লান্স আইনটা কি, ঠিক আছে, আমরা যদি মোটা দাগে আইনটাকে বিশ্লেষণ করতে পারি, তাহলে আইন বোঝাটা সহজ হয়ে যাবে। আমি প্রথমে সাক্ষ্য আইনের ভাষ্যের উপরে একটু কথা বলবো, সেটা আমাদের জন্য জরুরি, তাহলে আপনাদের জন্য সাক্ষ্য আইনটা বোঝা যেমন সহজ হবে, এটা আনসার করাটাও সহজ হবে। আপনারা সবাই এখানে সম্মানিত, সবাই জ্ঞানী, সবাই ব্যক্তিত্ব সম্পন্ন। আমরা আসছি আলোচনা করতে, পারস্পরিক আলোচনা, ঠিক আছে? পরস্পর পরস্পর থেকে উপকৃত হবো, এই জন্য আসছে। সাক্ষ্য প্রয়োজনীয়তা নিয়ে উনি দুটি কথা বলেছেন। সাক্ষ্য প্রয়োজনীয়তা আছে, তাই না? মানব সমাজ যেদিন থেকে শুরু হয়েছে, সেই দিন থেকেই হচ্ছে বিবাদের, বিরোধের ইতিহাস। ঠিক আছে, তো বিবাদ বিরোধ যেখানে থাকবে, সেটা প্রমাণের বিষয় আছে। সেটা প্রমাণের জন্য যেটা প্রয়োজন, সেটা হচ্ছে কি? সাক্ষ্য। সেটা হচ্ছে কি? এখানেই সাক্ষ্য প্রয়োজন। সে সাক্ষ্যের একটা ইউনিফর্মিটি থাকা দরকার, একটা সুসংহত কোডিফিকেশন থাকা দরকার, যাতে করে সবার জন্য সমভাবে অ্যাপ্লাই করা যায়, কারো প্রতি ইনজাস্টিস না করা যায়। সেই জন্যই এটা কোডিফিকেশন করা হয়েছে। তো আপনার বিবাদ বিসংবাদ লেগে থাকবেই, এটাই একটা স্বাভাবিক ফেনোমেনন মানব সমাজের জন্য। সেই বিবাদ বিসংবাদকে আবার সমাধানের মাধ্যমে
আমরা সমাজে শান্তি ফিরিয়ে আনবো, এটাও মানুষের একটা হিউম্যান এন্ডেভার্স এর একটা কমন ফেনোমেনন। তো সেটার জন্য প্রয়োজন হচ্ছে সাক্ষ্য প্রমাণ। তো যেহেতু সাক্ষ্য প্রমাণ ছাড়া আপনি আপনার অধিকার এস্টাবলিশ করতে পারবেন না, বিরোধে কে মজলুম কে জালিম এটা চিহ্নিত করার জন্য, এটা প্রমাণ করার জন্য সাক্ষ্যের প্রয়োজনীয়তা রয়েছে। এটাই হচ্ছে সাক্ষ্য আইনের প্রয়োজনীয়তা, একদম সাধারণ কথা বলতে গেলে। আচ্ছা, তো আমরা প্রথমে বললাম আমার এন্টায়ার আইনটা 167 ধারার এন্টায়ার আইনটা তিন ভাগে বিভক্ত, প্রথমে আমরা বলেছি। তো প্রথম ভাগে কি আছে আমরা দেখেছি, প্রথম ভাগে দুটো অধ্যায়। প্রথম ভাগে দুটো অধ্যায় কি নিয়ে আলোচনা করেছে? আপনার বিচারকালে বিচারককে জানিয়ে এবং বুঝিয়ে লইতে হয় বিচার্য বিষয় কি। বিচার্য বিষয় জানিয়ে এবং বুঝিয়ে লইবার পর বিবেচনা করিতে হয় প্রাসঙ্গিক বিষয় কি। তাহলে আমরা দুটো জিনিস পেয়ে গেলাম, এক হচ্ছে বিচার্য বিষয় আর একটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। সাক্ষ্য আইনের প্রথম ভাগ দুই অধ্যায় বিভক্ত। প্রথম অধ্যায় আছে যেমন সকল আইনে থাকে কতগুলি সংজ্ঞা। ফার্স্ট, অন্যান্য আইনের মতো, অন্যান্য ইনঅ্যাক্টমেন্টের মতো, কোডিফিকেশনের মতো প্রথম চ্যাপ্টারে সাধারণত আইনটার নাম থাকে, আইনটা প্রস্তাবনা থাকে, কেন আইনটা প্রণয়ন করা হলো, তারপরে হচ্ছে দেখি আইনটা প্রায়োগিকতা কোথায়, অ্যাপ্লিকেশন কোথায়, স্কোপ কি, তারপর সেখানে কিছু জিনিসের পরিভাষার সংজ্ঞায়ন করা হয়, ডেফিনিশন ক্লজ থাকে, ঠিক আছে। তারপরে আইনটার একটা ওভাররাইডিং ক্লজ থাকে, মানে এটাকে স্পেশাল আইন না জেনারেল ল, এই ধরনের একটা বিষয় থাকে, অন্যান্য আইনের সাথে এই আইনের পার্থক্যটা কি, এই ধরনের একটা ক্লজ থাকে। তো আমাদের এই সেকশনের প্রথম অধ্যায়ে কিন্তু এগুলো ডিল করা হয়েছে, এবং দ্বিতীয় অধ্যায়ে ডিল করা হয়েছে বিচার্য বিষয়ের এবং প্রাসঙ্গিক বিষয়ের আলোচনা করেছে দ্বিতীয় অধ্যায়ে। তো ডেফিনিশন প্রথম অধ্যায়ে যে সংজ্ঞার মধ্যে কিন্তু হোয়াট ইজ কল্ড বিচার্য বিষয়, ফ্যাক্টস এন্ড ইস্যু, এন্ড হোয়াট ইজ কল্ড রেলিভেন্ট ফ্যাক্টস, এটাও কিন্তু প্রথম অধ্যায়ে কিন্তু সংজ্ঞা দেওয়া হয়েছে। আর দ্বিতীয় অধ্যায়ে এন্টায়ার দ্বিতীয় অধ্যায়ের ধারাগুলোতে আপনার আছে 5 থেকে 55 ধারা, 5 থেকে 55 ধারা পর্যন্ত পুরো কয়টা ধারা, 5 থেকে 55 কত হয়, 50টি ধারা না 51 ধারা। 51টা ধারা আলোচনা করেছে কোনটা বিচার্য বিষয়, কোনটা প্রাসঙ্গিক বিষয়। তাইলে জি, তাইলে আমরা দেখলাম প্রথম অধ্যায় কি নিয়ে ডিল করেছে। প্রথম অধ্যায়ের প্রথম খণ্ডের প্রথম অধ্যায় কি নিয়ে ডিল করেছে আমরা দেখলাম, আর প্রথম খণ্ডে দ্বিতীয় অধ্যায় কি নিয়ে ডিল করেছে আমরা সেটাও দেখলাম। তো সেই দ্বিতীয় অধ্যায় যে বলছি আমরা মোদ্দা কথা সহজে বলে ফেলেছি, এটা বিচার্য বিষয় প্রাসঙ্গিক বিষয়ের ব্যাখ্যা দিয়েছে, বর্ণনা দিয়েছে। এই দ্বিতীয় অধ্যায় কিন্তু বিশাল, আমরা দেখেছি এখানে কয়টা সেকশন, 55টা সেকশন। এই 55টা সেকশনের আবার কতগুলো সাবসেকশন আমরা ভাগ করতে পারি, মানে উপবিভাগে ভাগ করতে পারি। প্রথম খণ্ডে আছে 6 থেকে 16 নং ধারা, 6 থেকে 16 নং ধারা। দ্বিতীয় অংশে আছে 17 থেকে 39 নং ধারা, আর তৃতীয় অংশে আছে 40 থেকে 44, আর চতুর্থ অংশে আছে 45 থেকে 41 ধারা, কেমন। আর পঞ্চম অংশে আছে 52 থেকে 17 থেকে হচ্ছে 39 ধারা। মানে এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশে, দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় অংশে আছে 40 থেকে 44 নং ধারা, 40 থেকে 44। আর চতুর্থ অংশ আছে 45 থেকে 41 নং ধারা, হ্যাঁ সরি 45 থেকে 51 নং ধারা, রাইট। আর পঞ্চম অংশ আছে 52 থেকে 55 নং ধারা। তাহলে 5টা ভাগ, কয়টা ভাগ, 5টা ভাগ। এটা কিসের উপর আছে, দ্বিতীয় অধ্যায়ের উপর। তাহলে এগুলো কেন ভাগ করা হয়েছে, এটা বোঝার সুবিধাতে। এগুলো হচ্ছে থেকে এক একটা গুচ্ছ, পুরোটা একটা কি 6 থেকে কত বললাম, 16 বললাম না, 16। এটা একটা গুচ্ছ আলোচনা, একটা বিষয়ের উপর আলোচনা করেছে প্রত্যেকটা ধারা, ঠিক আছে। পরবর্তী আমরা 17 থেকে কত বললাম, 39 টোটাল এগুলো আলোচনাগুলো একটা গুচ্ছকে কেন্দ্র করে একটা গুচ্ছ বিষয়ের উপর আলোচনা করেছে, কেমন। তারপর আমরা 40 থেকে কত বললাম, 44, সেটা আরেকটা গুচ্ছ বিষয় আলোচনা হচ্ছে। পরে আমরা দেখলাম 45 থেকে কত, 51, এটা একটা গুচ্ছ। আর পর 52 থেকে 55 গুচ্ছ আলোচনা। তো এটার উপর এগুলো কি নিয়ে আলোচনা আমরা পরে এটা আলোচনার ডিটেলস আমরা একটু করে পুরোতে যাওয়ার সুযোগ নেই। আমরা 2টা ক্লাস কন্ডাক্ট করবো, আজকে একটা ক্লাস 2 ঘন্টার একটা ক্লাস, আরেকদিন সম্ভবত আগামী মঙ্গলবারে
5:30 থেকে 7:30 আরেকটা ক্লাস, এর মধ্যে আমাদের শেখ পয়েন্ট শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা তো কি আলোচনা করে বুঝতেই পারছেন, আমরা জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিব কোন জিনিসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কিভাবে পড়তে হবে, কিভাবে বুঝতে হবে। ঠিক আছে? জাস্ট একটু গাইডলাইন দিয়ে দেবো আর কি, যতটুকু সম্ভব আমাদের দ্বারা সেটা করা আর কি। এরপরে আমরা যেটা বললাম দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় ভাগ। দ্বিতীয় ভাগে কয়টা অধ্যায়? 4টা অধ্যায়, তৃতীয় অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায়। তো তৃতীয় অধ্যায়ে কি আলোচনা করেছে? তৃতীয় অধ্যায়ে আলোচনা করেছে আপনার হ্যাঁ না, এখানে তৃতীয় অধ্যায়ে আলোচনা বিষয় হলো শুধু ওইটা না, ওটাও একটা অংশ আর কি। জুডিশিয়াল নোটিশ আছে, আবার স্বীকৃত বিষয় আছে, স্বীকারোক্তি মানে এই কি বলে যে আরো কিছু বিষয় আছে, জুডিশিয়াল নোটিশ ছাড়া আরো কিছু বিষয় আছে। তারপর চতুর্থ অধ্যায়ে আলোচনা আছে, এটা দলিল সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা আছে, কিভাবে সাক্ষ্য প্রমাণ করতে হবে। তো যাই হোক, আমরা এই প্রাথমিকভাবে আপনাদেরকে যে জিনিসটা বললাম সেটা হলো যে এন্টায়ার সাক্ষ্য খণ্ডে 3টা খণ্ডে বিভক্ত, 3টা খণ্ডে কোন কোন অধ্যায় আছে আমরা দেখলাম। এখন আমাদের সামনে যে বিষয়টা, পরীক্ষাকে সামনে রেখেই তো আমরা আলোচনা করব, বা কাউন্সিল পরীক্ষাকে সামনে রেখে আলোচনা করব। তো সেটা কিভাবে যাওয়া যায়? আমার কাছে মনে হলো, আমি যখন কালকে আপনাদের ক্লাসের ব্যাপারে একটু প্রিপারেশন নিচ্ছিলাম, তখন আমার কাছে মনে হলো বিগত সালে বার কাউন্সিল পরীক্ষায়, সাম্প্রতিক যে লাস্ট 10টা বছরে বার কাউন্সিলের যে পরীক্ষাগুলো প্রশ্নগুলো আসছিল, সেই প্রশ্নগুলোকে প্রথমে একটু আলোচনা নিব আমরা। এরপরে আপনার জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা, সরকারি জজ নিয়োগ পরীক্ষায় সাক্ষ্য আইনের উপর কোন প্রশ্নগুলোকে ফোকাস করা হয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। সেগুলো নিয়ে আলোচনা করলে কি হবে, আমরা বুঝতে পারবো যে সাক্ষ্য আইনে এক্স্যাক্টলি কোর টপিকটা কি, কোথায় নিয়োগকারী কর্তৃপক্ষ বা সনদ প্রদানকারী কর্তৃপক্ষ সাক্ষ্য আইনে একটু ফোকাস দিচ্ছে। এই জিনিসটা যখন আমরা বুঝে যাব, তাহলে এটা আমরা ইম্পর্টেন্স বুঝে যাবো, আমাদের কি করতে হবে কি ছাড়তে হবে। ঠিক আছে? 15 মার্কসের জন্য কি করতে হবে কি ছাড়তে হবে এটা আমরা বুঝে যাবো। সেজন্য আমার আজকের আলোচনাটা বেসিকলি হবে আমাদের বিগত সালে বার কাউন্সিল পরীক্ষায়, রিটেন পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছিল সেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো। ঠিক আছে কিনা? আপনারা তো জানেনই, ওটা পড়েছেন আইনটা আপনারা, আপনাদের মানে 60-70% জানাই আছে। বাকি এখন আমরা পরীক্ষা প্রিপারেশনের জন্য ওভাবে একটু পদ্ধতিগতভাবে আমরা আগাবো আর কি, কেমন? আবার 2025 সালের বার কাউন্সিল পরীক্ষায় এভিডেন্স অ্যাক্টের উপর প্রশ্ন আসছিল দুইটার মধ্যে একটা আনসার করতে হবে, অপশন ছিল আর কি না। ঠিক আছে, দুইটার মধ্যে একটা আনসার করতে হবে, অপশন ছিল। তো প্রথম প্রশ্নটা ছিল এরকম: ওয়ান্স a tenant is always a tenant and once a licensee is always a licensee. দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর ধারা 115 ও 116 এর আলোকে নীতিটি ব্যাখ্যা করুন। 115, 116। তো 115, 116, 117 এই 3টা ধারা মিলে একটা গুচ্ছ আলোচনা আছে, যেটাকে আমরা বলি প্রতিবন্ধক, স্টপেল। ঠিক আছে? তো এখানে স্পেসিফিকলি একটা কোটেশন, একটা সেকশনের একটা কোটেশন তুলে দিয়ে বললো যে এটা সেকশন 115, 116 ধারা আলোকে আলোচনা করুন বা নীতিগুলো ব্যাখ্যা করুন। তো এগুলো তো আপনারা পড়ে আসছেন, আপনারা জানেন। টেনেন্ট মানে তো আমরা জানি কি, ভাড়াটিয়া। আচ্ছা, আর লাইসেন্সি তো বুঝেন। হ্যাঁ, লাইসেন্সি যার কাছে কি আছে, হ্যাঁ, যার কাছে লাইসেন্স আছে, লাইসেন্সি যার কাছে লাইসেন্স আছে, হ্যাঁ, যাকে লাইসেন্স দেওয়া হয়েছে, রাইট। এটাকে আমরা একটু একটু আলোচনা করবো নাকি, এটা টপিকটা একটু আলোচনা করবো নাকি? আচ্ছা, এখানে মূল কথা হচ্ছে যে কি, যিনি একজন ভাড়াটিয়া, তিনি মালিকের মালিকানা শর্ত গ্রহণ করেই তো, মেনে নিয়েই তো উনি ভাড়াটিয়া চুক্তি করেছেন, তাই না? তো ভাড়াটিয়া চুক্তি করে উনি সেখানে ভাড়াটিয়া হিসেবে আছেন। পরবর্তীতে এই বাড়িওয়ালা বা ভূমির মালিকের শর্ত উনি কোনো কারণে অস্বীকার করতে
পারবেন না। এটা হচ্ছে মূল কথা। কারণ কি, আপনি এখানে প্রবেশ করেছেন ভাড়াটিয়া হিসেবে, ভাড়াটিয়া হিসেবে প্রবেশ করে আপনি মালিকের শর্ত অস্বীকার করার অধিকার আপনার নাই, আপনাকে এটা স্টপ করে দিবে। ভাড়াটিয়া চুক্তিটার কারণে আপনাকে এমন দাবি করা থেকে কি করে দিবে, আপনাকে থামিয়ে দেওয়া হবে, এটাই স্টপ। আপনার এই মালিকানা সত্ত্ব নিয়ে কোনো ধরনের দাবিটাকে আপনাকে কি করে দিবে, থামিয়ে দেওয়া হবে। প্রতিবন্ধক হিসেবে এখানে আপনার ভাড়াটিয়া চুক্তিটা আপনার বিরুদ্ধে চলে যাবে। এটা হচ্ছে স্টপ হলে মূল কথা। তার মানে কি এমন হতে পারে না বাড়িওয়ালা একসময় বাড়িটি বিক্রি করে দিল, সেই বিক্রিটা ভাড়াটে কিনতে পেলে, এমন হতে পারে না? পারে। তাহলে বিষয়টা কি, তাহলে বিষয়টা হলো যে আপনার যতক্ষণ পর্যন্ত ভাড়াটিয়া আদালতে প্রমাণ করতে না পারবে যে আমি ভাড়াটিয়া হিসেবে চুক্তিতে উপনীত হয়েছে ঠিকই, সেই ভাড়াটিয়া চুক্তির মেয়াদ আমার এত সালে শেষ হয়ে গেছে, এইটার প্রমাণ, এইটার কি প্রমাণ, এমন প্রমাণ দিয়ে উনি যতক্ষণ পর্যন্ত উনি ভাড়াটিয়া চুক্তির পরিসমাপ্তি না দেখাতে পারবেন, ততক্ষণ পর্যন্ত উনি একজন টেনেন্ট হিসেবেই, আইনের চোখে টেনেন্ট হিসেবেই থেকে যাবেন, এবং ওনাকে ওনার মালিকানা সত্ত্ব প্রমাণের জন্য কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না। এটা হচ্ছে ডক্ট্রিন অফ এস্টোপেলের মূল কথা, বুঝতে পেরেছি? আচ্ছা, এটা হচ্ছে প্রথমে এস্টোপেলে 115 এস্টোপেলের সাধারণ ডেফিনিশন দেওয়া আছে, আর 116তে দ্বারা আসে টেনেন্টের কথা বলা হয়েছে। কেমন? 116 ধারা অনুযায়ী বলা হয়েছে ভাড়াটিয়া মালিকের কোনো শর্ত অস্বীকার করতে পারবে না। তাই একবার যদি আদালত কারো ভাড়াটিয়া বা লাইসেন্সি হওয়ার প্রমাণ পায়, তবে সেই অবস্থান ধরে নেই যে সম্পর্কের অব্যাহত আছে, মানে ভাড়াটিয়া সম্পর্ক অব্যাহত আছে, যতক্ষণ সেই সম্পর্কের অবসান বা পরিবর্তনের বিষয়ে যথাযথ প্রমাণ উপস্থাপন করা না হয়, যে একটু আগে যেটা বললাম। তাহলে আমরা জানি যে এস্টপেলের মূল কথাটা আমরা জেনে গেছি। 117 ধারাও আছে, এটা এখানে আমাদের 117 আমরা হিট করবো না, কিন্তু আপনার পড়ার সময় 3টা ধারাই পড়তে হবে। কারণ প্রশ্ন একটু ক্রিটিক্যাল আসলে তখন তো আপনি আটকে যাবেন, হবে না তো, তাই না? আপনার প্রশ্ন যা করা হবে যদি আপনি টু দা পয়েন্টে হিট করতে পারেন, লেখা কিন্তু বেশি না, লেখা কিন্তু, কারণ আইন কিন্তু সাহিত্য না যা আপনার মনের মতো করে আপনি বানায় বানায় লিখতেন, এমন কিছু বিষয় কিন্তু নাই আইনে। সেই জন্য জানাটাই, এক্স্যাক্টলি জিনিস জানাটাই আপনার জন্য মূল কথা। তাহলে আমরা এই প্রশ্ন তো বুঝে গেছি, এমন প্রশ্ন আসলে আমরা আনসার করতে পারবো। জি, আসতে পারে। সাধারণত আপনার 20%, 20 থেকে 25% প্রশ্ন রিপিট হয়ে থাকে। এটা আমাদের একটা ট্রেন্ড আর কি, মানে আমরা ইউনিভার্সিটিতে দেখেছি বা এই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো দেখেছি, সাধারণত ট্রেন্ড। কারণ হচ্ছে একটা আইনের কোর জিনিসটাকে হিট করা হয়, যে পরীক্ষার্থী কোর জিনিসটা জানে কিনা, মূল জিনিসটা জানে কিনা। তো মূল জিনিসটা অ্যাজ ইট ইজ একটাই, সবার কাছে তো মূলই। তো সেই জন্য মানে 10% রিপিটিশন হয় না, 50% হয় না, 40-30 হয় না, 10 to 20%, 25% অনেক সময় রিপিট হয়ে থাকে, অনেক সময় নাও হইতে পারে। এটা হচ্ছে আপনার লাখের উপর ডিপেন্ড করে। ওটার চেয়ে বড় কথা হচ্ছে আপনাকে তো জানতে হবে, তাই না? আপনাকে জানতে হবে। বাট আমি এটা আলোচনা করার মধ্যে আপনি কি বুঝছেন, প্রশ্নের প্যাটার্ন কি হতে পারে, প্রশ্নের প্যাটার্নটা কি হতে পারে বুঝে গেলেন, এবং প্রশ্ন কিভাবে করে, তাহলে প্যাটার্নটা বুঝে গেলেন, আবার এট দ্য সেম টাইম ইম্পর্টেন্সটা বুঝে গেলেন। দেখেন এটা কিন্তু একটা ইম্পর্টেন্স আছে বিধায় এটাকে হিট করে তারা প্রশ্ন করেছে। আচ্ছা, সেই 25 সালে আরেকটা প্রশ্ন ওখানে আরেকটা মানে এই প্রশ্নের আরেকটা অংশ আছে। স্ত্রীকে হত্যার দায়ে বি অভিযুক্ত, স্ত্রীকে হত্যার দায়ে বি অভিযুক্ত, বি দাবি করে মানসিক অপ্রকৃতস্থতার কারণে সে তার কৃতকর্মের প্রকৃতি সম্পর্কে জ্ঞাত ছিল না। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর প্রাসঙ্গিক ধারাসমূহ উল্লেখে মানসিক অপ্রকৃতস্থতা প্রমাণে বিয়ের কোনো দায়িত্ব আছে কি না আলোচনা করো। দেখেন, প্রশ্নটা শুনলে মনে হয় যেন এভিডেন্স অ্যাক্ট এত বছর পড়ছি, এতদিন পড়ছি, কোথায় হিট করে তা বুঝতে পারতেছি না। কঠিন মনে হয় না প্রশ্নটা? কঠিন মনে হয়, বাট আপনি যখন মূল জিনিসটা ধরে ফেলতে পারবেন তখন আপনার কাছে সহজ হয়ে যাবে। এটা হচ্ছে বেসিকলি প্রমাণের বার্ডেন অফ প্রুফ, একটা চ্যাপ্টার আছে না, এই বার্ডেন অফ প্রুফ, প্রমাণের দায়ের চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা করা হয়েছে। ঠিক আছে, এখানে এখানে প্রমাণের দায়টা কার? কেউ যদি ব্যতিক্রম কিছু দাবি করে বা দাবি করে কোনো প্রতিকার, তার অনুকূলে কোনো ধরনের আদেশ প্রার্থনা করে, কেউ স্বাভাবিক ঘটনা প্রবাহের ব্যতিক্রম অবস্থাটা দাবি করে সেটার প্রেক্ষিতে সে নিজের অনুকূলে যথাযথ আদেশ বা প্রতিকার লাভের চেষ্টা করে, সেই ব্যতিক্রম অবস্থাটা প্রমাণ করতে হবে তাকে। কাকে প্রমাণ করতে হবে? তাকেই প্রমাণ করতে হবে। জি, তাকেই প্রমাণ করতে হবে। তো এটা এভিডেন্স একটা আছে। এটা ছাড়াও আপনার প্যানাল কোড তো আপনারা পড়েছেন, প্যানাল কোডে কিছু এক্সেপশন আছে, তাই না? হ্যাঁ, জেনারেল এক্সেপশন কিছু আছে, সেখানে 84 ধারা বলা আছে দণ্ডবিধির। কোথায় চলে গেছি? দণ্ডবিধিতে চলে গেছি।
সেখানে 84 দ্বারা বলা আছে কি, হ্যাঁ অপ্রকৃতস্থ মানে কি আনসাউন্ড মাইন্ড। এই যে আমি যে খুন করেছি, মানে খুন করার ঠিক ওই সময় আমার সেন্স ঠিক ছিল না। আমি এক্সাক্টলি কি করতেছি, ট্রিগারে চাপ দিচ্ছি, এটা কি বন্দুক বের হবে না বন্দুক আছে না আছে, এটা ফলাফল কি সামনে কি আছে, আমার মাথায় কিছু ছিল না। এমন সময় আমি কাজটা করেছি। তাহলে এটা যদি প্রমাণ করতে পারে, তাহলে তিনি খুনের দায় থেকে কি পাবেন, রেহাই পাবেন। ঠিক আছে, আবার যদি এমন হয় যে উনি গুলি লোড করছেন, সবই করেছেন, করার সময় ওনার এটা তখন সেন্স সবই ছিল, ঠিক আছে, পরবর্তীতে উনি মারার সময় হয়তো ছিল না, এটা তো উনি এই সুযোগটা পাবেন না, এই সুযোগটা উনি পাবেন না। এনাকে প্রমাণ করতে হবে যে গুলি আমি লোড করি নাই, কে না কে লোড করেছে, বা আমার হাতে কেমনে বন্দুকটা আমি জানি না, আমি চাপ দিছি বাট তখন আমি তো মাথায় কাজ করে নাই। এটা যদি প্রমাণ করতে হবে তাহলে এক্সিকিউশন পেয়ে যাবেন। তাহলে এখানে বার্ডেন অফ প্রুফের সেকশন এটা চ্যাপ্টারটা হিট করেছে। ঠিক আছে, এটা সাধারণত এভিডেন্স একটা 100 কত ধারা আছে, 105 ধারা আছে। তাহলে আপনার ডিটেলস করতে গেলে সেখানে পেয়ে যাবেন। তাহলে এ এবং বি এই দুটো মিলেই মূলত একটা প্রশ্ন ছিল আমরা যেটা আলোচনা করলাম। তো সেই 2025 সালে আরেকটা প্রশ্ন আসলো এমন, ওরাল এভিডেন্স মাস্ট বি ডাইরেক্ট, ওরাল এভিডেন্স মাস্ট বি ডাইরেক্ট, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর ধারা 60 অনুযায়ী বিধানটি আলোচনা করুন। তো সহজ করে দিয়েছে, আপনার ধারা উল্লেখ করে দিয়েছে, আপনি শুধু বিধানটা জানাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমরা জানি যে আপনি বই খুললে দেখবেন যে সেখানে বলা আছে ওরাল এভিডেন্স মাস্ট বি ডাইরেক্ট। তো ডাইরেক্ট মানে কি, প্রত্যক্ষ সাক্ষ্য। প্রত্যক্ষ মানে কি, সরাসরি সাক্ষ্য, যেটা দেখার সেটা আপনি দেখেছেন, যেটা শোনার এটা কেবল আপনিই শুনেছেন। আপনি যেই শুনেছেন আপনিই বলতেছেন, অন্য কেউ বললে বলবো যে অমুক ওই রহিম শুনেছে, রহিম আমাকে বলেছে, আমি রহিম থেকে শুনেছি ঘটনা, এরকম এরকম বললে হবে না। আপনাকে বলতে হবে যে যে একটা গুলির আওয়াজ হচ্ছে, আমি তখন পাশে ছিলাম, আমি একটা গুলির আওয়াজ শুনেছি। তাহলে আপনি নিজ কানে শুনেছেন, এখানে আপনি সাক্ষ্য দেওয়াটা হচ্ছে ডাইরেক্ট এভিডেন্স। ক্লিয়ার? তারপরে স্পটে আপনি লাশ একটা দেখেছেন, এটা নিজ চোখে দেখেছেন। তাহলে আপনি যখন বলেন যে আমি ওইখান থেকে যাচ্ছিলাম একটা লাশ দেখেছি, এরকম, এই আপনি যে সাক্ষ্যটা এটা হচ্ছে ডাইরেক্ট এভিডেন্স। মানে যাহা দেখার যাহা শোনার, ঠিক আছে, যাহা রিয়েলাইজ করে অনুধাবন করে তিনি যেই ব্যক্তি করেছে সরাসরি তিনি যে সাক্ষ্যটা দিবে এটা হচ্ছে কি ডাইরেক্ট এভিডেন্স। প্রত্যক্ষ সাক্ষী সেটা হচ্ছে কি প্রত্যক্ষ সাক্ষী। তো এই প্রত্যক্ষ বলছে যে কি এভিডেন্স, ওরাল এভিডেন্স মাস্ট বি ডাইরেক্ট। এটা ব্যতিক্রমও আছে, এটা একটা ব্যতিক্রমও আছে, আছে না? বলতে পারবেন কোনটা? হ্যাঁ, ডাইং ডিক্লারেশনের যে সেকশন গুলো আছে ওখানে, ডাইং ডিক্লারেশন কয়টা সেকশন আছে? 32 আছে, দুইটা মিলে মোট কয়টা বিষয় আছে এখানে? হ্যাঁ হ্যাঁ, অনেক। আচ্ছা, আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন, দেখে নিন ওখানে অনেকগুলো বিষয় আছে। আচ্ছা, তো আপনারা দেখে নিন, তাহলে অনেকে জানেন, থ্যাংক ইউ। তো যেটা বলে এটা কিন্তু আবার ব্যতিক্রম, ওটা কিন্তু এটা ব্যতিক্রম না, এই নীতির ব্যতিক্রম না, এই নীতির ব্যতিক্রম। এখন বলেছে ওরাল মাস্ট বি ডাইরেক্ট। তো এখানে বলা হয়েছে, এটা এবার ব্যাখ্যা করছে আর কি, এটা মূল কথা হচ্ছে এটা ব্যাখ্যা করেছে, ব্যাখ্যার আবার উদাহরণও দিয়েছে। যেমন একজন সাক্ষী বলে আমি দেখেছি এক্স ওয়াই কে আঘাত করেছে, এটি সরাসরি মৌখিক প্রমাণ। কিন্তু কেউ বলে আমার বন্ধু আমাকে বলেছিল যে এক্স ওয়াই কে আঘাত করেছে, এটি পরোক্ষ বা হিয়ার্স এভিডেন্স। হিয়ার্স এভিডেন্স সাধারণত আইনে গ্রহণযোগ্য না। তো কেন এই বিধান? কারণ ন্যায় বিচারের স্বচ্ছতা নির্ভরযোগ্যতা নিশ্চিত করার জন্য এই বিধানটা করা হয়েছে। সরাসরি প্রমাণ থাকার ফলে আদালত সত্যতা বিচার করতে আদালতের জন্য সহজ হয়ে যায় ডাইরেক্ট এভিডেন্সের কারণে। তারপর পরোক্ষ বা হেয়ার্স এভিডেন্স প্রমাণে ভুল বোঝাবুঝির সম্ভাবনা থেকে যায় ইত্যাদি নানা কারণে কিন্তু এই মতবাদটা নেওয়া হয়েছে। আচ্ছা, ব্যতিক্রম 32-33 যেটা আমি আগে আলোচনা করেছি। এখন হচ্ছে যে একটা প্রবলেম দিয়েছে, দেখেন তাহলে আমরা কি বুঝতেছি, প্রথম প্রশ্ন কিন্তু থিওরিটিক্যাল আলোচনা উঠে দিয়ে একটা প্রবলেম দিয়েছে 25 সালের কথা হচ্ছে, সাম্প্রতিক সময়ে, তাই না? তারপর হচ্ছে দ্বিতীয় প্রশ্নেও একইভাবে একটা থিওরিটিক্যাল আলোচনা দিয়ে একটা প্রবলেম দিয়ে দিয়েছে। তাহলে এখানে আমরা ট্রেন্ড বুঝে গেছি। ঠিক আছে, প্রবলেমটা কি, এক্স কে বিষ প্রয়োগে হত্যার দায়ে ওয়াই অভিযুক্ত হয়। মামলা চলাকালে সাক্ষ্য প্রদান করা হয় যে এক্স কে যে বিষ প্রয়োগে হত্যা করা হয় তার অনুরূপ বিষ এক্স এর মৃত্যুর পরে ওয়াই সংগ্রহ করেছিল। ঠিক আছে, আপনি কি মনে করেন ওয়াই কর্তৃক অনুরূপ বিষ সংগ্রহ কোনোভাবে এই মামলায় প্রাসঙ্গিক? দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর উপযুক্ত দ্বারা উল্লেখ উত্তর দিন। তাহলে এখানে যে রেলিভেন্সি অফ ফ্যাক্টস নিয়ে হিট করেছে, তাহলে রেলিভেন্সি অফ ফ্যাক্টস এর অধ্যায়টা কোথায় আছে? দ্বিতীয় অধ্যায়ে 6 থেকে 55। ঠিক আছে, তো সেখানে আপনি গেলে দেখবেন যে এটা পেয়ে গেছেন। তো এটা একটা প্রাসঙ্গিক, এটা হচ্ছে প্রাসঙ্গিক।
তো আপনাকে ধারা উল্লেখ করতে হবে, এখানে 5, 6, 8 তিনোটাই হিট করতেছে। 5 ধারা, 6 ধারা, 8 ধারা তিনোটা কি করতেছে? হিট করতেছে। তো আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না, যেহেতু আমরা প্রশ্নের ট্রেন্ড বুঝবো। তাইলে আমরা 25 সালের প্রশ্নগুলো দেখলাম, এখন আমরা দেখবো আমরা এখন দেখবো 2023 সালে বার কাউন্সিল পরীক্ষার প্রশ্ন। সেখানে প্রশ্ন এসেছিল এমন: দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুসারে শিশু, বোবা ও বৈরী সাক্ষীর সাক্ষ্য কখন ও কতটুকু গ্রহণযোগ্য? মূল দলিলের ফটোকপির সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য কি? ঠিক আছে, তাহলে এখানে বলো যে শিশুর সাক্ষ্য যখন ও কতটুকু গ্রহণযোগ্য। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 ধারা 118 অনুসারে যখন কোনো শিশুকে প্রশ্ন করা হয় এবং সেই প্রশ্ন বুঝে যৌক্তিক উত্তর দিতে পারে, তখন তার সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য। তাহলে 118 ধারায় কিসের সাক্ষীর যোগ্যতা নিয়ে আলোচনা? কম্পিটেন্ট কম্পিটেন্ট টু বি এ উইটনেস, মানে দ্য পারসন হু উড বি কম্পিটেন্ট অ্যাজ উইটনেস, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো সেখানে কি বলেছে? 118 ধারা পড়লে আপনারা বুঝবেন যে সেখানে সাক্ষীদের কম্পিটেন্স কথা বলা হয়েছে। ওনাকে যে প্রশ্নটা থ্রো করা হচ্ছে, সেই প্রশ্নটার মর্ম যদি উনি বুঝেন এবং একজন সাধারণ সুস্থ মানুষের মতো যদি আনসার করতে পারেন, তাহলে বলতে হবে এই সাক্ষীটা যোগ্য সাক্ষী। সাক্ষীর কোনো বয়স নিয়ে সাক্ষীর যোগ্যতা এখানে ডিফাইন করা হয়নি, খেয়াল করেন। বয়সের কথা এখানে নাই। এখানে আছে যে আদালত সাক্ষীকে যে প্রশ্ন থ্রো করছেন, তিনি সেই প্রশ্নটা বুঝতেছেন কিনা। এখন বুঝে একজন মানে পরিণামদর্শী মানুষের মতো, সবাই সুস্থ মানুষের মতো আনসার করতে পারছেন কিনা। যদি কোর্ট মনে করে যে হ্যাঁ পারছেন, তাহলে ওই সাক্ষীর কম্পিটেন্ট উইটনেস। তো এই জন্য আমরা এখানে হিট করছি শিশু, বোবা ও বৈরী সাক্ষীর সাক্ষ্য কখনো কতটুকু গ্রহণযোগ্য। তাহলে শিশু এখানে বয়স ম্যাটার না, ম্যাটার হচ্ছে ওই ক্রাইটেরিয়া। তো ওই ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে, তাহলে শিশুও কিন্তু সাক্ষী দিতে পারবে। আইনের সংজ্ঞায় যে শিশু, আমরা জানি যে শিশু কি 18 বছরের নিচে শিশু হিসেবে কাউন্ট করা হয়, তাই না? তাহলে তিনি যদি ওই দুইটা ফ্যাক্টরে যদি উঠতে যেতে পারে, দুইটা মানে আপনার এই কি বলে পরীক্ষায় যদি উনি উঠতে যায়, তাহলে উনি কিন্তু সাক্ষী হিসেবে কাউন্ট হবে। এরপরে বোবা সাক্ষীর কথা বলা হয়েছে। বোবা সাক্ষীর কথা কোথায় বলা হয়েছে? 119 দ্বারা। সেখানে কি বলা হয়েছে? হ্যাঁ, তিনি যদি ইশারা দিতে পারেন আদালতের সম্মুখে দিতে হবে, তাহলে এবং কতটুকু, মানে কতটুকু দ্বারা ওটা বুঝতে হবে যে বোবা সাক্ষী কখন কতটুকু গ্রহণ করে আপনি ওই ইয়া থেকে ইয়া পেয়ে যাবেন। আচ্ছা, বৈরী সাক্ষী এবারে হস্টাইল উইটনেস কোথায় আছে? 154 দ্বারা। হস্টাইল উইটনেস সাক্ষীর স্ট্যাটাসটা কি? হ্যাঁ, হ্যাঁ। না, আপনার পক্ষে আপনি সাক্ষীরা ডাকছেন, পরে এসে দেখা যায় আপনার স্বার্থের বিরুদ্ধে গিয়ে সে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে। সে সাক্ষ্য দিয়ে এটা মিথ্যা, আপনার কাছে মনে হচ্ছে এটা মিথ্যা, তখন আপনি তাকে ক্রস করতে পারবেন, জেরা করতে পারবেন। ঠিক আছে, হস্টাইল উইটনেস বলা হয় বৈরী সাক্ষী আর কি। ঠিক আছে, তাহলে আমরা ফ্যাক্টর এটা আলোচনা, থিওরিটিক্যাল প্রশ্ন আলোচনা হয়ে গেলে এখন প্রবলেম করছে কি দেখেন। এক্স অগ্নিদগ্ধ হয়ে 2-3-23 তারিখে ডাক্তার ডি এর নিকট প্রকাশ করেন যে এন ও জেড তার গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন। এক্স পরদিন পরিষ্কার মতো পি এর নিকট বলেন যে এন, ওয়াই ও জেড তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এক্স 15-3-2023 মুমূর্ষু অবস্থায় মারা যান। এক্স এর বক্তব্যের ভিত্তিতে এন, ওয়াই ও জেড কে সাজা প্রদান করা যাবে কি? দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 মৃত্যুকালীন ঘোষণা সংক্রান্ত বিধান অনুসারে আলোচনা করো। তাহলে এখানে ডাইন ডিক্লারেশন কথাটা বলেই দিয়েছে। তো সেখানে ডাইন ডিক্লারেশন সেকশনটা হিট করলে ভালো করে উদাহরণ সহ এক্সাম্পল সহ বুঝলে কিন্তু আমরা এটা আনসার করতে পারবো। মূল কথা হচ্ছে যে তিনি 2-3-23 তারিখে অগ্নিদগ্ধ হয়েছে, মারা গেছে 15-3-23। তো এর মধ্যে দুইজনের কাছে দুই ধরনের বক্তব্য দিয়েছে। ডাক্তারের কাছে বলেছে যে পুলিশের কাছে বলেছে এন আর জেড এর বিরুদ্ধে, আর ডাক্তারের কাছে এসে বলতেছে কি এন, ওয়াই, জেড এর বিরুদ্ধে বলেছে। এখন প্রশ্ন করলো যে এক্স এর বক্তব্যের ভিত্তিতে এন, ওয়াই ও জেড কে সাজা প্রদান করা যাবে কি? হ্যাঁ, মৃত্যুকাল জি যাবে যাবে যাবে, কিন্তু আরো ব্যাপার আছে, আরো করোবরেটিভ এভিডেন্স থাকবে। মৃত্যুকালীন ঘোষণা সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায় যদি ঘোষণাকারী মারা যায় এবং উক্ত ঘোষণাকারী মৃত্যু কারণ নিয়ে মামলা হয়, সেক্ষেত্রে আদালত উক্ত ঘোষণা সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারেন। সুতরাং এক্স এর বক্তব্যের ভিত্তিতে এন, ওয়াই, জেড কে সাজা প্রদান করা যাবে, এটা 32-1 ধারাতে আছে। আচ্ছা, এরপরের প্রশ্ন হলো যে এভিডেন্স
has to be না, আমরা সেই জন্য বলছি এটা করোবরেশন থাকতে হবে। শুধু তো এই ডাইং ডিক্লারেশন বেস করে সাজা হবে না, ডাইং ডিক্লারেশনের সাথে আরো সমর্থনমূলক সাক্ষী। এখন সমর্থনমূলক সাক্ষীতে বা সমর্থনের সাক্ষী কি হতে পারে? আমরা সার্কামস্টান্সিয়াল এভিডেন্স হতে পারে, পারিপার্শ্বিক অবস্থাকে করে সাক্ষী হতে পারে, তার বা অন্য অন্য ডকুমেন্টারি সাক্ষী হতে পারে। হ্যাঁ, কত কিছু হতে পারে। তো সবগুলো মিলে যখন যেটা প্রবাবল মনে হবে তখন সবকিছু মিলেই তো। হ্যাঁ, সরাসরি আনসার এক্স ওয়াই জেড তিনজনের এগেনস্টে সাক্ষী হিসেবে বিবেচিত হবে এবং প্রমাণ হলে তিনজনেরই সাজা হবে। উনি মানুষ, আপনি মানুষ হিসেবে দেখেন, আপনি হয়তো বা ওই সময় যে পুলিশকে প্রথমে বলছেন দুজনের কথা, কোনো কারণে ওর কথা না মনে নাও আসতে পারে, হতে পারে না এরকম। পরে যখন ডাক্তার কাছে বলতেছেন তখন ওর কথা মনে আসছে, হতে পারে না এরকম, হতে পারে। এটা হিউম্যান এর সাথে কি বলে যে বিহেভিয়ারের সাথে যায়, তাই না? না না না, অবশ্যই একটু বলেন। আপনি মৃত্যুকালীন ঘোষণাটা পড়লে সেখানে সেখানে আলোচনা আছে, মৃত্যুকালীন ঘোষণাতে সেখানে ডিটেলস আলোচনা আছে, আপনি দেখবেন সেখানে আছে। হ্যাঁ আছে, এগুলো ডিটেলস। দাহ্য পদার্থ যে আমরা আসছি যে এটা করা যায়। কিন্তু তার সাথে একশো 58 যে কোলাবোরেশন থাকতে 57 ওটা তখন হচ্ছে করোবরেটিভ এভিডেন্সের মাধ্যমে এটা ডিফাইন করা হবে, এটা সুনিশ্চিত করা হবে। আরো সমর্থনমূলক সাক্ষ্য কিভাবে, সাক্ষ্যের ট্রেন্ড কিভাবে আসতেছে, আরো কি কি সাক্ষ্য থাকতেছে, এটা এটা হিট করতেছে বেসিক্যালি কোন জায়গায় জানেন? যে উনি ওনার বক্তব্যটা কোনটা লেটেস্ট এবং কোনটা ঠিক মৃত্যুর ইমিডিয়েট আগের। মৃত্যুর ইমিডিয়েট আগে উনি বলেছে ওই তিনজনের কথা বলেছে। সেটাই বলছে, মৃত্যুর ইমিডিয়েট আগের বিষয়টাকে এখানে ফোকাস করা হয়েছে বেসিক্যালি। কথা বলছে আছে না, অবশ্যই সবই প্রাসঙ্গিক, এগুলো অনেক কথা আসবে এখানে। আমরা সাধারণভাবে মূল জায়গাটা হিট করতেছি আর কি। এখানে ডাইং ডিক্লারেশন মৃত্যু ঠিক ইমিডিয়েট পূর্বে, ঠিক আছে, ইমিডিয়েট আগের যে স্টেটমেন্টটা সেটাকে ফোকাস করা হচ্ছে এখানে। ইমিডিয়েট আগে তিনজনের কথাই বলেছে, কিভাবে মারা গেছে সেটাও বলেছে। তো সেই হিসেবে সাক্ষী দেওয়া যাবে এটা বলতেছে, কেমন? এখন হচ্ছে the evidence has to be weighed and not counted. কোথায় কাছে দেওয়া যাবে না এটা তো বলা যাবে না। এখানে প্রশ্নটা কি ছিল আমাদের? আপনার আমাদের প্রশ্নটা কি চেয়েছে? এটা জাজ সাহেবের কাছে। এটা এটা আপনাদের ভাবে চিন্তা না করলে চলবে, আপনারা থিওরিটিক্যাল অবস্থা থেকে আনসারটা করবেন। আমাদেরকে এখানে প্রশ্ন করছে সাজা প্রদান করা যাবে কি, সাজা প্রদান করা যাবে। আপনারা বলুন যে এখানে এন ওয়াই জেড এর প্রেক্ষিতে এই মৃত ব্যক্তির মৃত্যুকালীন ঘোষণা সাপোর্টিভে আরো অন্যান্য সমর্থনমূলক সাক্ষ্যের ভিত্তিতে যদি অপরাধ প্রমাণিত হয় তাহলে সাজা দেয়া যাবে, ওভাবে আপনাকে লিখতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে এভিডেন্স হ্যাজ টু বি ওয়েড and not counted. The evidence 1872 এর 114 113 ধারা আলোকে দেওয়ানি মোকদ্দমা ফৌজদারি মামলায় এই ধারণার গ্রহণযোগ্যতা উদাহরণ সহ আলোচনা করুন। তাহলে 114 তে চলে যান আপনারা। 114 115 তে কি আছে? আচ্ছা, সাক্ষ্য কিন্তু পরিমাপ পরিমাপ বা আপনার বুঝার বিষয়, মানে এটা গুরুত্ব বোঝার বিষয়। সাক্ষ্যের পরিমাপটা ঠিক এক্স্যাক্টলি তো মাপার বিষয় না, আর সাক্ষ্য কিন্তু গণনা করার বিষয় না, ঠিক আছে? সাক্ষ্যের ওজন আছে কিনা, মানে সাক্ষ্যের গ্রাহ্যতা আছে কিনা, গুরুত্ব আছে কিনা, এটা দেখতে হয়। এই জন্য বলেছে এভিডেন্স হ্যাজ টু বি ওয়েড। এই ওয়েট মানে ওজন করা, মানে আমাদের এই মেজারমেন্টের মতো ওজন। এর অর্থ হচ্ছে কি গুরুত্ব আছে কিনা, এটা গ্রাহ্যতা আছে কিনা সেটা। সাক্ষ্যকে বিবেচনা করতে হবে সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নিয়ে, গ্রাহ্যতা নিয়ে, ঠিক আছে? কিন্তু এটা সাক্ষ্য গণনা করার বিষয় না।
ঠিক আছে, কাউন্ট করার বিষয় না, এই কথাটা বলেছে। এটা কোথায় বলা আছে? যে কোনো সংখ্যক সাক্ষী দিয়ে মামলা প্রমাণ করা যাবে যদি উক্ত সাক্ষী বিশ্বাসযোগ্য এবং সাক্ষী কর্তৃক প্রদত্ত সাক্ষ্যের ওয়েট থাকে। ওয়েট মানে গ্রাহ্যতা থাকে। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর 114 খ ধারা অনুসারে সহযোগী আসামির বিবৃতি প্রয়োজনীয় তথ্য দ্বারা সমর্থিত না হলে তা বিশ্বাসযোগ্য হবে না। যে সাক্ষ্য উপস্থাপন করা যেত কিন্তু তা উপস্থাপন করা হয়নি, যে ব্যক্তি উক্ত সাক্ষ্য উপস্থাপনে বাধা দিয়েছে তা তার বিপক্ষে যাবে। পরিশেষে বলা হচ্ছে সাক্ষ্য আইন 114 134 ধারা অনুসারে সাক্ষীর সংখ্যা নয় বরং সাক্ষ্যের গুণগত মান গুরুত্বপূর্ণ। তাহলে 114 আর 134 ধারা দুইটাকে একসাথে বিবেচনা নিয়ে আনসারটা করতে হবে। তাহলে প্রশ্নটা ক্রিটিক্যাল না? সাধারণ আপনার সেকশন পড়ে পড়ে বুঝলে পরে এই ক্রিটিক্যাল প্রশ্ন কিন্তু আনসার করাটা সহজ ছিল না, কিন্তু এখন আমরা প্রশ্ন ধরে আনসার করা মানে আলোচনা করার প্রেক্ষিতে আমরা প্রশ্ন টাইমটা বুঝে গেলাম। ঠিক আছে, তো এগুলো আসলে সাক্ষ্য আইনে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, আপনারা দেখেন কিন্তু প্রত্যেকটা সেকশনের পরে কিন্তু অনেকগুলো দৃষ্টান্ত দেওয়া আছে না, ইলাস্ট্রেশন দেওয়া আছে না, উদাহরণ দেওয়া আছে না, সেগুলো থেকে কিন্তু প্রশ্নগুলো নিয়ে আসছে। তো আপনারা ইলাস্ট্রেশন সব পড়লে জিনিসটা আনসার করতে পারবেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হলো এরকম, বাটোয়ারা মোকদ্দমায় বাদী কৃতিত্ব প্রমাণের জন্য ডিএনএ পরীক্ষার প্রতিবেদন জমা দেন। আদালত অভিমত ব্যক্ত করেন যে উক্ত প্রতিবেদন দেওয়ানি মোকদ্দমায় সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নয়। আদালতের এই অভিমত এভিডেন্স 1872 অনুসারে আইনসঙ্গত কি? উত্তরের সপক্ষে সংশ্লিষ্ট বিধান উল্লেখে যুক্তি দিন। এই প্রশ্নটা এসেছিল, এখানে উত্তর কি হয়েছে? ডিএনএ পরীক্ষার রিপোর্ট আদালতের সাক্ষ্য প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য, কেননা 2022 সালে সাক্ষ্য আইন সংশোধনের মাধ্যমে ডিএনএ পরীক্ষার রিপোর্ট সাক্ষ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। সর্বশেষ যে সংশোধনী আনা হয়েছে, ডিএনএ পরীক্ষাটা এখানে গ্রহণযোগ্য করা হয়েছে। ডিএনএ পরীক্ষা মানে কি সাক্ষ্য? এটা ফরেনসিক এভিডেন্স, ফরেনসিক এভিডেন্স হিসেবে এটা গ্রহণযোগ্য। তাহলে এটা আদালতে যে কথাটা বলেছে এটা সঠিক নয়। এরপরের প্রশ্ন হলো যে আমরা দেখছি এরপরে আচ্ছা, এরপরে 2022 সালে বার কাউন্সিল পরীক্ষার প্রশ্ন আসছে এমন, সকল দোষ স্বীকারোক্তি স্বীকারোক্তি, সকল দোষ স্বীকারোক্তি স্বীকারোক্তি কিন্তু সকল স্বীকারোক্তি দোষ স্বীকারোক্তি নয়, ব্যাখ্যা করুন। আসামি পুলিশের হেফাজতে থাকাকালীন আসামির নিকট থেকে প্রাপ্ত তথ্য কতখানি প্রমাণ করা যেতে পারে? তাহলে এটা হচ্ছে থেকে আমরা কোথায় সত্য থেকে সত্য থেকে হ্যাঁ 31 পর্যন্ত আসে, 30 31 পর্যন্ত আসে, সেই আলোচনার মধ্যে এখানে চলে আসছে। দোষ স্বীকারোক্তি হচ্ছে ফৌজদারি অপরাধে আসামি কর্তৃক প্রদত্ত বিবৃতি যা অপরাধ সংগঠনের তথ্য প্রকাশ করে, দোষ স্বীকারোক্তি। আর স্বীকৃতি হলো মৌখিক বা লিখিত বা ডিজিটাল রেকর্ডে সংগঠিত কোনো বিবৃতি যা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে ঘটনা বা সিদ্ধান্তের সূচনা করে। এটি দেওয়ানি ও ফৌজদারি উভয় মামলা প্রযোজ্য হয়, কিন্তু দোষ স্বীকারোক্তি কেবল ফৌজদারি মামলায় প্রযোজ্য। স্বীকৃতি দানকারী পক্ষের বিপক্ষে স্বীকৃতি প্রয়োগ করা যায়, দোষ স্বীকারোক্তি শুধুমাত্র আসামি বিরুদ্ধে ব্যবহার করা যায়। স্বীকৃতি যে কোনো ব্যক্তির নিকট প্রদত্ত হলেও তা গ্রহণযোগ্য হবে, কিন্তু দোষ স্বীকারোক্তি অবশ্যই ম্যাজিস্ট্রেটের নিকট প্রদত্ত হতে হবে। সুতরাং উপযুক্ত আলোচনা সাপেক্ষে বলা যায় সকল দোষ স্বীকারোক্তি স্বীকৃতি, কিন্তু সকল স্বীকৃতি দোষ স্বীকারোক্তি নয়। এটা হলো আপনার সাক্ষ্য আইনের 25 ধারা আর সাক্ষ্য আইনের 26 ধারা। আসামির তথ্য অনুসারে মামলার কোনো আলামত পাওয়া গেলে উক্ত তথ্য প্রাসঙ্গিক হবে, তবে উক্ত দোষ স্বীকারোক্তি প্রাসঙ্গিক, অর্থাৎ উক্ত দোষের প্রাসঙ্গিক। অর্থাৎ এখানে 27 ধারার মূল কথা হচ্ছে সাক্ষ্য আইনের 27 ধারা, যেটা পরবর্তী প্রশ্ন ট্যাগ প্রশ্নটা কি ছিল? আসামি পুলিশ হেফাজতে থাকাকালীন আসামির নিকট থেকে প্রাপ্ত তথ্য কতখানি প্রমাণ করা যেতে পারে? পুলিশের কাছে আসামির প্রদত্ত, পুলিশের কাস্টডিতে থাকা অবস্থায় বা পুলিশ অফিসারের নিকট প্রদত্ত জবানবন্দি, আসামির প্রদত্ত স্বীকারোক্তি বা জবানবন্দি সাক্ষ্য হিসেবে কখনো প্রাসঙ্গিক না। কিন্তু মনে রাখবেন, কিন্তু ব্যতিক্রম হচ্ছে 27 ধারা। ব্যতিক্রমটা কি? ব্যতিক্রম হচ্ছে আসামি পুলিশের কাস্টডিতে থাকা অবস্থায় বা পুলিশ অফিসারের নিকট কোন একটা তথ্য দিয়েছে, সেই তথ্যের উপর বেস করে মামলার কোনো আলামত উদ্ধার করা হয়েছে। এই উদ্ধার সংক্রান্ত বিষয়ে তথ্য যতটুকু প্রাসঙ্গিক ততটুকু আসামির বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। পুলিশ অফিসারের কাছে প্রদত্ত তথ্যটা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে, এই কথাটাই সেটা। আচ্ছা, একটা প্রশ্ন এমন আসছে,
একটি চা বাগান বিক্রয়ের দলিলে বাগানের নকশা সন্নিবেশিত হলো। নকশায় ভুলবশত বাগানের চতুর্দিকে রাস্তা অন্তর্ভুক্ত করা হয়নি। দলিলে অনুল্লিখিত রাস্তাটি চা বাগানের অংশ হিসেবে প্রমাণের জন্য মৌখিক সাক্ষ্য প্রদান করা যাবে কি? সংশ্লিষ্ট আইনের আলোকে উত্তর দিন। খুব সুন্দর প্রশ্ন, ক্রিটিক্যাল প্রশ্ন। হ্যাঁ, সেকশন দিয়ে বলতে পারবেন? এক ব্যক্তি একটি চা বাগান বিক্রি করেছে বিক্রেতার কাছে। তো বিক্রি করার সময় বিক্রয় দলিলে কিন্তু চা বাগানের নকশাতে, যে নকশাটা দিয়েছিল দলিলে, সে নকশাতে কিন্তু চা বাগানের চতুর্দিকে যে রাস্তা আছে, রাস্তাটা অংশে আনা হয়নি, আঁকা হয়নি আর কি। হ্যাঁ, চৌহদ্দি আছে। চৌহদ্দি মানে তো কি? চতুর্সীমানাকে চৌহদ্দি বলে। চতুর্সীমানা তো আছে, যেখানে শেষ সেটাই তো সীমানা। কিন্তু আমার চতুর্সীমানার মধ্যে রাস্তাটাকে নকশায় আনা হয়নি। ঠিক আছে, দলিলের নকশাতে রাস্তাটা চিহ্নিত করা হয়নি, আনা হয়নি। এখন দলিলে যে রাস্তাটা উল্লেখ করা হয়নি তা চা বাগানের অংশ হিসেবে প্রমাণের জন্য এখন যিনি কিনছে উনি বলে যে আমার এই রাস্তাটা যদিও দলিলে উল্লেখ করা হয়নি, কিন্তু রাস্তাটা চা বাগানের অংশ, চতুর্দিকে রাস্তাকে চা বাগানের, এটা প্রমাণের জন্য কি উনি মৌখিক সাক্ষ্য দিতে পারবেন? আমরা জানি যে দলিলের বিষয়ে সাধারণত মৌখিক সাক্ষ্য দেওয়া যায় না। দালিলিক বিষয় ডকুমেন্টের এভিডেন্স প্রডিউস করার মাধ্যমে কিন্তু প্রমাণ করতে হয়। হ্যাঁ, মানে প্রিন্সিপাল অফ ডাইরেক্ট এভিডেন্সের আলোকে, বেস্ট এভিডেন্সের আলোকে। বেস্ট এভিডেন্স মানে কি? দলিলের বিষয় দলিল দিয়ে প্রমাণ করতে হবে। আর মৌখিক বিষয় প্রত্যক্ষ সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে হবে। হ্যাঁ, ডাইরেক্ট এভিডেন্স, যেটা আমরা একটু আগে পড়েছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে বেস্ট, মানে প্রিন্সিপাল বেস্ট এভিডেন্স রুল বলা হয় এটাকে, বেস্ট এভিডেন্স রুল বলা হয়। তো এখন এটা যাবে কিনা? কারণ কি? সাক্ষ্য আইনের 91 ধারা অনুসারে কোন চুক্তি, মঞ্জুরি বা সম্পত্তি হস্তান্তর শর্তাবলী যদি দলিল আকারে লিপিবদ্ধকরণ হয়, সেক্ষেত্রে উক্ত শর্তাবলী বা লেনদেন দালালি সাক্ষ্য ছাড়া মৌখিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করা যাবে না। এটা হচ্ছে 91 ধারা। এটা হচ্ছে 91 ধারা। 92 ধারা কি বলছে? মৌখিক সাক্ষ্য দ্বারা লিখিত দলিল কোনো শর্ত বিরোধিতা, সংযোজন বা বিয়োজন করা যায় না। তার মানে এটা যাবে না। আচ্ছা, 2022 সালে প্রশ্ন এসেছিল, আপনারা কি ইন্টারেস্ট পাচ্ছেন কিনা আলোচনা? একটু মনোযোগ দিয়ে, এখন এর কাজে লাগবে। কারণ এটা কিন্তু আসলে কঠিন। এই সেশনে এভাবে ক্লাস নেওয়াটা খুব কঠিন। একটা নির্দিষ্ট বিষয়ের উপর প্রিপারেশন নিয়ে ক্লাস নেওয়াটা সহজ, কিন্তু এন্টায়ার বইয়ের উপর 4টা ক্লাস নিয়ে, মানে আমার প্রশ্নকে হিট করে, মানে ফোকাস এরিয়াকে হিট করে আলোচনা করাটা কঠিন কিন্তু। ঠিক আছে, বিষয়ভিত্তিক আলোচনাটা সহজ, কিন্তু এলোমেলো আলোচনাটা কঠিন। ঠিক আছে, তো যাই হোক, আপনাদেরকে একটু ধৈর্য ধরে এটা শুনতে হবে আর কি। শুনলে আপনাদেরই উপকার হবে। এখানে প্রশ্ন হলো, দেওয়ানি ও ফৌজদারি মামলায় প্রমাণের দায় ভিন্ন রূপ কি? দেওয়ানি ও ফৌজদারি মামলায় প্রমাণের দায় ভিন্ন রূপ কি? প্রমাণের দায় সংক্রান্ত দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 বিধানাবলী আলোকে বিস্তারিত লিখুন। এটা 2022 সালে এসেছিল। এখানে বলছে মামলাভেদে প্রমাণের দায়ভারও ভিন্ন হয়ে থাকে। দেওয়ানি মামলা একরকম, ফৌজদারি মামলায় আর এরকম। মামলা প্রমাণের ভার বলতে মামলার বিষয়বস্তু প্রমাণের দায়িত্বকে বোঝানো হয়। মানে যুক্তিহীন বিচার করা হয়। আচ্ছা, আমরা ছোট্ট করে একটু আলোচনা করি, তাহলে বুঝবেন। ফৌজদারি মামলায় রাষ্ট্রপক্ষ বা নালিশকারীকে মামলা প্রমাণ করতে হয় এবং আসামিকে চূড়ান্ত ভাবে প্রমাণের পুরো পর্যন্ত নির্দোষ ধরা হয়। দেওয়ানি মামলায় প্রমাণের দায়ভার সাধারণত বাদীর উপর থাকে। প্রমাণের দায়ভার সম্পর্কে সাক্ষ্য আইনের 101 থেকে 112 114 দ্বারা বলা আছে, যখন কোনো ব্যক্তি আদালতের নিকট কোনো ঘটনার অস্তিত্ব দাবি করে এবং উক্ত ঘটনার অস্তিত্বের উপর নির্ভর করে কোনো আইনগত অধিকার বা দায় সম্পর্কে আদালতের রায় কামনা করে, তাহলে সেই ঘটনার অস্তিত্ব তাকে প্রমাণ করতে হবে। মামলার কার্যক্রমে কোনো পক্ষ হতে সাক্ষ্য দেওয়া না হলে যে পক্ষ মামলা পরাজিত হবে, মামলার বিষয়বস্তু তাকে প্রমাণ করতে হবে। দণ্ডবিধির 76 থেকে 106 ধারায়, সরি দণ্ডবিধির না, এটা 6 ধারা, ঠিক আছে, 76 থেকে 106 ধারায় ব্যতিক্রমের সময় যে দাবি করে তাকে প্রমাণ করতে হবে। এটা পাবেন আমরা কোথায় পাবো এগুলো? 101, 102, 105 ধারায়। 101, 102, 5 ধারা। তাহলে এই দেওয়ানি আর ফৌজদারি মামলা প্রমাণের দায় এটার ভিন্ন রূপ, আসলেই ভিন্ন রূপ। এখন পরবর্তী প্রশ্ন হলো যে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা কিভাবে অভিশংসন করা যায়? সংশ্লিষ্ট বিধানাবলীকে উত্তর দিন। সাক্ষীর ক্রেডিবিলিটি কিভাবে সে কি করা যায়? অভিশংসন মানে কি? নষ্ট করা যায় আর কি। হ্যাঁ, কোন মামলায় বিরুদ্ধ পক্ষ বা বৈরী সাক্ষীর ক্ষেত্রে সাক্ষী আহ্বানকারী পক্ষ নিম্নোক্ত উপায়ে সাক্ষীর আস্থার প্রতি সন্দেহ সৃষ্টি করতে পারে। সাক্ষীর বিশ্বাসের অযোগ্য, সাক্ষী সাক্ষ্যদানের জন্য ঘুষ গ্রহণ করেছেন বা ঘুষ গ্রহণের প্রস্তাবে রাজি হয়েছেন, সাক্ষীর পূর্ববর্তী বক্তব্যের সাথে পরবর্তী বক্তব্যের সাংঘর্ষিক প্রমাণের মাধ্যমে। এটা সাক্ষ্য আইনের 155 দ্বারা আলোচনা করা হয়েছে। তাহলে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা কিভাবে অভিশংসন করা যায়?
পূর্ববর্তী বক্তব্য যে বিপরীত বক্তব্য, মানে দুইটা বক্তব্য এক যদি বই গ্রহণ করা হয়, হ্যাঁ হ্যাঁ ভগবান বুদ্ধ অন্তর্গত আগে বড় বন্ধের হয়েছে। জি জি। এবং এই বৈরী সাক্ষীর ক্ষেত্রে সাক্ষীকে জেরা করে এটা আপনার কি করা যায়, অভিশংসন করা যায়। 155 এটা আছে। আচ্ছা, তাহলে প্রশ্নের ট্রেন্ড আবার দেখা যাচ্ছে থেকে এটা এগুলো আর একটু জটিল মনে হচ্ছে, তাই না? আচ্ছা, এরপরে আমাদের এখানে আমরা 2021 সালে বার কাউন্সিল পরীক্ষায় আসছিল এমন সাক্ষ্য প্রদানের জন্য যোগ্য ব্যক্তিকে একটি মামলা প্রমাণের জন্য কতজন সাক্ষী আবশ্যক? একজন সাক্ষী দ্বারাও কিন্তু মামলা প্রমাণ করা যায়, ঠিক আছে? এর নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। আর সাক্ষ্য প্রদানের জন্য যোগ্য ব্যক্তিকে 118 ধারা অনুসারে আমরা আলোচনাটা করেছিলাম, তাই না? যে এটা আমরা জেনে গেছি। আর সাক্ষীর কোনো সুনির্দিষ্ট সংখ্যা নাই। আচ্ছা, একটি মামলা প্রমাণের জন্য ন্যূনতম যতজন সাক্ষী আবশ্যক? 134 অনুসারে আইন নির্দিষ্ট করে না যে কোনো বিষয় প্রমাণের জন্য নির্দিষ্ট সাক্ষী আবশ্যক। কোনো বিষয় প্রমাণের জন্য নির্দিষ্ট সংখ্যক সাক্ষী আবশ্যক আইন এমন কোনো নির্দিষ্ট দাবি করে না। তার মানে হচ্ছে দেখি কোন এতটা সংখ্যা লাগবে এই মামলা, খুনের মামলা এতটা, ডাকাতি মামলা এতটা, রেপ কেসে এতটা, এগুলো কোনো কিছু নাই কিন্তু। আচ্ছা, সংখ্যার চাইতে গুণগত মান সম্পন্ন একজন সাক্ষী দিয়েও যদি মামলা প্রমাণ হয় তাহলে সেই মামলা সাজা দেওয়া যাবে বা সেই মামলায় বাদী পক্ষের রায় দেওয়া যাবে। তারপরে প্রশ্ন হলো যে দেওয়ানি মোকদ্দমায় ডিক্রি পেতে হলে বাদীকে অবশ্যই তার নিজের মোকদ্দমা প্রমাণ করতে হবে। বাদী বিবাদীর দুর্বলতার উপর নির্ভর করতে পারে না। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 বিধান অনুসারে প্রমাণের দায়িত্ব সংক্রান্ত নীতির আলোকে মন্তব্যটি ব্যাখ্যা করবে। এটা 101 থেকে 112, 114, 101 থেকে 112 আর হচ্ছে 114 ধারার আলোচনাগুলো আপনারা নিয়ে আসলেই বুঝতে পারেন। এখানে সিভিল অ্যাডজুডিকেশন সিস্টেমের মূল প্রিন্সিপালটা কি? মূল প্রিন্সিপালটা হচ্ছে ব্যালেন্স অফ প্রবাবিলিটিস। আর ফৌজদারি অ্যাডজুডিকেশন সিস্টেমের মূল প্রিন্সিপালটা হচ্ছে কি? বিয়ন্ড রিজনেবল ডাউট, যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে প্রমাণ করতে হবে ফৌজদারি মামলা। আর দেওয়ানি ক্ষেত্রে দুই পক্ষের সাক্ষীর মধ্যে কম্পেয়ার করলে যার দিকে সাক্ষ্যের এটা বেশি ব্যালেন্সটা বেশি ঝুঁকে যায়, ব্যালেন্স অফ প্রবাবিলিটি প্রবলতর হয় যেই দিকে, যার সাক্ষ্যের দিকে প্রবলতর তিনি ডিগ্রি পেয়ে যাবেন। ঠিক আছে, এটা দুই সিস্টেমে দুই ধরনের নীতি ফলো করা হয়। আচ্ছা, উত্তরটা আমরা জেনে গেলাম। এটা 101 থেকে 112 আর 114 ধারার বিধানগুলো সামগ্রিক আলোচনা করলে হয়ে যাবে। আচ্ছা, আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, পরীক্ষা যেমন 100 মার্কের জন্য 4 ঘন্টা না, 100 মার্কের জন্য 4 ঘন্টা, তাহলে 4 ঘন্টা মানে কত মিনিট? 240 মিনিট, 424, 240 মিনিট না? 240 মিনিট। তো 240 মিনিটের মধ্যে আপনি 20 মিনিট বা 30 মিনিট আলাদা করে ফেলেন, ঠিক আছে? কিছুক্ষণতার, হ্যাঁ আপনি মনে করেন 20 মিনিট বা 30 মিনিট আপনি আলাদা করে রাখলেন, থাকলো কত? 210 মিনিট, 210 মিনিট। তাহলে আপনি কত পান একটা এক মার্কের জন্য 2 মিনিট সামথিং আর কি, রাফলি 2 মিনিট ধরেন, 2 মিনিট। তাহলে 15 মার্কের জন্য আপনি আনসার করতে কত? 30 মিনিট, ঠিক আছে? হ্যাঁ, সেজন্য আলোচনা নিয়ে আসতেছে আর কি। তো 30 মিনিট জায়গায় আপনি বরঞ্চ বড় জোর 32 বা বড় জোর 35 মিনিট আপনি নিতে পারবেন। এর বাইরে বেশি নিলে কি হবে? আপনি অন্যান্য সাবজেক্টে অন্যান্য জায়গায় হিট করতে পারবেন না। আপনাকে মনে রাখতে হবে, আপনি 15 মার্কে যত ভালো লেখেন আমি আপনাকে 16 মার্ক দিতে পারবো। এক্সেলেন্সি আপনার লেখার এক্সেলেন্সের উপর ডিপেন্ড করে আমি তো 16 দিতে পারবো না, এই অধিকার তো এক্সামিনার নাই। তো সুতরাং আপনি 15 মার্কের সময়টাই বিনিয়োগ করবেন 15 মার্কের জন্য। আর একটা প্রশ্নের মার্ক এখানে সময় আইনে এখানে ঢুকে দিলে আপনি নিজেই ধরা খেয়ে যাবেন। তো এক্সামিনেশন in the exam hall are of two types: answer is the question and managing the time, ঠিক আছে? প্রশ্নের আনসার করাটা একটা পরীক্ষা আর টাইম ম্যানেজ করাটা কি একটা পরীক্ষা। আপনাকে দুইটা জিনিস মাথায় রেখে কিন্তু আনসার করে আপনার কাঙ্ক্ষিত ফলাফলটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখেন, টাইম ম্যানেজমেন্ট সবসময় ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রশ্ন কম আসলে বলে দিলাম আর কি।
এখন পরবর্তী প্রশ্ন হলো যে কোন ক্ষেত্রে একটি দলিলের লিখিত বিষয়বস্তুর বিরুদ্ধে মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য? আমরা আগে জেনেছি কি দলিলের বিষয়বস্তু সহ মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য না, বাট ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কি আছে? আছে। এখন এই জন্য প্রশ্ন হচ্ছে কোন ক্ষেত্রে একটি দলিলের লিখিত বিষয়বস্তুর বিরুদ্ধে মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য? দ্য এভিডেন্স 1872 সংশ্লিষ্ট বিধানাবলীকে ব্যাখ্যা করুন। এটা কোন ধারায় আছে কে বলতে পারবেন? 92, 93, 94 ধারা। 92, 93, 94 ধারা। আচ্ছা, চুক্তি বা দান বা সম্পত্তি হস্তান্তরের কোনো দলিল আইনি বাধ্যবাধকতায় লিখিত হলে সেই দলিল সমূহ প্রমাণের জন্য স্বয়ং দলিলগুলি উপস্থাপন করতে হবে। এটা হচ্ছে 91 ধারার মূল কথা। কেমন? চুক্তি দান বা মঞ্জুরি বা সম্পত্তি হস্তান্তরের কোনো শর্ত যদি আইনি বাধ্যবাধকতা দলিল আকারে লিখিত করা হয়, তখন ওই দলিলের পক্ষ বা তাদের স্বার্থযুক্ত প্রতিনিধির মাধ্যমে ওই দলিলের শর্তের বিরোধিতা, পরিবর্তন বা সংযোজন বা বিয়োজনের জন্য কোনো মৌখিক সম্মতি বা বিরোধী সাক্ষ্য হিসেবে গণ্য হবে না। 92 ধারা। ত্রুটিপূর্ণ দলিল ব্যাখ্যার জন্য মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। 93 ধারা। দলিলের ভাষা সহজ স্পষ্ট গ্রহণযোগ্য হলে সে বিষয়ে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। 94 ধারা। এখানে এখানে আপনি ওই সেকশন গুলো গেলে পেয়ে যাবেন। সেকশন গুলো তো আছে এখানে, লিস্ট দিছে। হ্যাঁ হ্যাঁ, ওগুলোতে পেয়ে যাবেন। ব্যতিক্রম আছে ওখানে, ব্যতিক্রম অবশ্যই আছে। আমরা এখন দলিল আলোচনা করতে গেলে আমরা মূল জায়গায় যেতে পারবো না, আপনারা পেয়ে যাবেন। প্রশ্ন টাইমটা বুঝছেন তো? ব্যতিক্রম যা, তার মানে এই টপিকটা যখন আপনি পড়বেন তখন একটা ব্যতিক্রমটা দেখতে হবে আপনাকে। থাকতে পারে, হ্যাঁ আছে, এখানে আছে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, আপনারা দেখে নেবেন। পরবর্তী প্রশ্ন চলে আছে। আপনার আপনার মক্কেল আপনাকে জানান যে তিনি একটি জাল দলিল ব্যবহার করে কোনো সম্পত্তি দখল নিতে চান বিধায় তিনি আপনাকে তার পক্ষে মোকদ্দমা পরিচালনা অনুরোধ করেন। অনৈতিক অনুরোধ আর কি, ঠিক আছে? আপনি বিষয়টি স্থানীয় আইনজীবী সমিতির সভাপতি ও সেক্রেটারি জানান। আপনি এর দ্বারা কোনো আইন লঙ্ঘন করেছেন কি? পেশাগত কার্যক্রমের অংশক্রমের কার্যক্রমের মানে অংশগ্রহণের অংশ হিসেবে প্রাপ্ত তথ্য প্রকাশে একজন আইনজীবীর স্বাধীনতা ও সীমাবদ্ধতা ব্যাখ্যা করব। দ্য এভিডেন্স 1872 আলোকে উত্তর দিন। 126 দ্বারা এটা নিয়ে আলোচনা করা হচ্ছে, ঠিক আছে? আপনার সাথে মক্কেলের সম্পর্ক কিসের সম্পর্ক? চরম আস্থার সম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক, ঠিক আছে? এই এই আস্থার সময় যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত মক্কেল আপনার কাছে অনেক কিছুই বলবে। সেগুলো আপনি মামলার সময় প্রকাশ করতে পারবেন না, আদালতে প্রকাশ করতে পারবেন না, ইভেন আপনার সাথে মক্কেলশিপের চুক্তি শেষ হওয়ার পরেও কিন্তু কোথাও প্রকাশ করতে পারবেন না। তবে হ্যাঁ, মক্কেল যদি অনৈতিক কিছু আপনাকে দিয়ে করাইতে চায়, সেক্ষেত্রে সে অনৈতিক বিষয়টা নিয়ে আপনি কথা বলতে পারবেন, এটার এগেনস্টে কাজ করতে পারেন, ঠিক আছে? এই কথাটাই বলা আছে 126 ধারায়, 128 ধারাও আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। এখানে প্রশ্ন আসছে আপনার 2020 সালে। 2020 সালে কি প্রশ্ন আসছে আমরা একটু দেখি। যথাযথ হেফাজত থেকে উপস্থাপিত 30 বছরের পুরাতন দলিল স্বয়ংক্রিয়ভাবে প্রমাণিত। খেয়াল করেন, যথাযথ হেফাজত থেকে উপস্থাপিত 30 বছরের পুরাতন দলিল স্বয়ংক্রিয়ভাবে কি প্রমাণিত। সংশ্লিষ্ট আইনে বিধান উল্লেখ করে ব্যাখ্যা করুন। 90 ধারা না, 30 বছরের পুরাতন দলিল সহ আমাদের প্রিজাম্পশন নিতে হবে, অনুমান করতে হবে, ঠিক আছে? তো এটা বলা হচ্ছে যথাযথ হেফাজত বলতে স্বাভাবিকভাবে উক্ত দলিল যার কাছে থাকার কথা। যথাযথ হেফাজত বলতে কি বোঝায়? মূল দলিলটা যার কাছে থাকার কথা তার থেকেই নেওয়া হয়েছে, সেই আইনে উপস্থাপন করেছে, এটাকে বলা হতে হেফাজত। তো এমন যদি হয়, সাক্ষ্য আইনের 90 ধারা অনুসারে আদালত উক্ত দলিল বিষয়ে মে প্রিজিউম করবেন। মে প্রিজিউমের অর্থ কি? করবেন, তার মানে নাও করতে পারেন। যেখানে মে প্রিজিউম, এখানে বলতে মে নট। যেখানে মে বলবে সেখানে মে নট এর অর্থ চলে আসে। কেমন? তার মানে এটা অর্থ কি দাঁড়ায়? যতক্ষণ পর্যন্ত অন্য পার্টি এটাকে মানে মিথ্যা প্রমাণ করার জন্য এগিয়ে না আসবে, অন্য বিরুদ্ধ পার্টি এটাকে মিথ্যা প্রমাণ করার জন্য এগিয়ে না আসবে, ততক্ষণ আপনারা এটা যথাযথ বলে ধরে নেবেন। যথাযথ বলে ধরে নেবেন, এটা হচ্ছে মে প্রিজি। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো কি, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী দলিলের সংজ্ঞা দিন এবং দলিলের বিষয়বস্তু প্রমাণের পদ্ধতি ব্যাখ্যা করুন। সুন্দর প্রশ্ন, থিওরিটিক্যাল প্রশ্ন। তাহলে ডকুমেন্টের সংজ্ঞা কোথায় দেওয়া আছে? 3 ধারায় ডেফিনেশন ক্লজে দেওয়া আছে। কেমন? দলিল বলতে অনেক কিছু বোঝায়। দলিল বলতে অনেক কিছু বোঝায়। আচ্ছা, তো এটা প্রমাণের এটা কি?
প্রাথমিক সাক্ষ্য দ্বারা মাধ্যমিক সাক্ষ্য দলিল কিভাবে প্রমাণ করা যাবে? প্রাথমিক সাক্ষ্য দ্বারা আবার মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। 61 দ্বারা আর হচ্ছে 65 দ্বারা, নাকি 61 দ্বারা আর হচ্ছে 65 দ্বারা। 61 দ্বারা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য দিয়ে বলে, প্রাথমিক সাক্ষ্য কি? দলিলের, যেটা দলিলের বিষয় মূল দলিল উপস্থাপন করে প্রমাণ করতে হবে। আর মাধ্যমিক সাক্ষ্য হচ্ছে কি, যখন মূল দলিলটা পাওয়া যায় না, নষ্ট হয়ে গেছে, হারিয়ে গেছে, অথবা মূল দলিলটা যার কাছে আছে সে আদালতের আসতেছে না, ঠিক আছে, আওতার বহির্ভূত, এই কতগুলো সার্টেন 4-5টা কারণ আছে। 7টা নাকি? আচ্ছা, 7টা হলে 7টা। এই কারণগুলোর প্রেক্ষিতে তখন আপনি মূল দলিলটা উপস্থাপন না করে এটা সার্টিফিকেট কপি জাবেদা নকল, এই মূল দলিলের জাবেদা নকল উপস্থাপন করে দলিলটা প্রমাণের করাটাই হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য। বুঝতে পারছেন? মূল দলিলের মূল কপি দাখিল না করে ওটা সার্টিফিকেট কপি মাধ্যমে প্রমাণ করাটা হচ্ছে যে মাধ্যমিক সাক্ষ্য। হ্যাঁ, সরকারি দলিল আর বেসরকারি দলিল তো ওগুলো আলাদা জিনিস। সরকারি দলিল, একটা প্রাইভেট দলিল সরকারি হয়ে যেতে পারে, তাই না? কিভাবে? রেজিস্ট্রেশনের মাধ্যমে, ঠিক আছে, সেটা আলাদা আলোচনা। আচ্ছা, এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। সকল গ্রাহ্য সাক্ষ্যই প্রাসঙ্গিক, কিন্তু সকল প্রাসঙ্গিক সাক্ষ্যই গ্রহণীয় নয়। এটা তো বুঝছেন, প্রশ্ন বুঝছেন? সকল গ্রাহ্য সাক্ষ্যই প্রাসঙ্গিক। এটা 5 ধারার সাথে 5 ধারার সাথে 5 ধারায় কি বলা হয়েছে? ওখানে বলা হয়েছে এখানে প্রাসঙ্গিক বিষয়গুলো তো আসতেছে, আমরা জানি প্রাসঙ্গিকতার নিয়ম সমূহ 5 থেকে 55 ধারা পর্যন্ত আলোচনা আছে, সেগুলো আছে। মূল কথা হচ্ছে দেখে আমরা সাক্ষ্য দিতে পারবো কোটা বিষয়ে, কোথা বলা আছে? 5 ধারা বলা আছে। 5 ধারা হচ্ছে বেসিক সেকশন, মনে রাখবেন, রেলিভেন্ট। আপনি বিচার্য বিষয় সহ সাক্ষ্য দিতে পারেন, আর হচ্ছে যে বিচার্য বিষয়ের সাথে সম্পর্কিত প্রাসঙ্গিক বিষয়ের উপর সাক্ষ্য দিতে পারবেন, এর বাইরে কোনো কিছু সাক্ষ্য দেওয়া যাবে না। এখন বিচার্য বিষয় তো আমরা বুঝলাম, বাদী বিবাদীর কেস থেকে যেটা নিয়ে বিরোধ, সেই বিরোধটা প্রমাণের জন্য যে সেটা যে সাক্ষ্যগুলো নিয়ে আসা হয়, যে বিষয়গুলো, সেটা হচ্ছে বিচার্য বিষয়। এখন বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক বিষয় কোনগুলো, সেগুলো আলোচনা আছে 6 থেকে 55 ধারায়, ঠিক আছে। 6 থেকে 55 ধারায় কোনো একটা নিয়মের মধ্যে যদি পড়ে যায়, তাহলে সেটাই প্রাসঙ্গিক। সেটাই কি প্রাসঙ্গিক? তো সেখানে বলছে কি সকল গ্রাহ্য সাক্ষ্যই প্রাসঙ্গিক, তার মানে প্রাসঙ্গিক না হলে কোনো সাক্ষী গ্রহণীয় না। প্রাসঙ্গিক না হলে কোনো সাক্ষী কি? তো সেই জন্য বলেছে সকল গ্রাহ্য গ্রহণীয় মানে তো গ্রাহ্য, তো সকল গ্রাহ্য সাক্ষ্য প্রাসঙ্গিক, এই কথা বলেছে। কিন্তু সকল প্রাসঙ্গিক সাক্ষ্যই গ্রহণীয় নয়। অনেক সময় দেখবেন যে এটা প্রাসঙ্গিক মনে হচ্ছে, আপাতত মনে হচ্ছে এটা প্রাসঙ্গিক, কিন্তু ওই যে আমার 6 থেকে 55 ধারার নিয়মের মধ্যে যে না পড়ে, তাহলে এটা গ্রহণ করা যাচ্ছে না। সেই জন্য বলতে সকল প্রাসঙ্গিক সাক্ষ্য কিন্তু গ্রহণীয় না, কিন্তু সকল গ্রহণীয় সাক্ষ্য কি প্রাসঙ্গিক। মূল কথা হচ্ছে থেকে 6 থেকে 55 নিয়মের মধ্যে পড়লেই গ্রহণীয়, 6 থেকে 55 মধ্যে নিয়মের মধ্যে না পড়লেই কি আপাত প্রাসঙ্গিক মনে হলে গ্রহণীয় না। সেই জন্য বলছে সকল প্রাসঙ্গিক সাক্ষ্য গ্রহণীয় না, কিন্তু সকল গ্রহণীয় সাক্ষ্য কি প্রাসঙ্গিক সাক্ষ্য। এখানে আরো বলা আছে সুন্দর করে, ধারা 91 থেকে 94, 115, 121, 130 ধারায় 30 ধারার সাক্ষ্য কোনো কোনো ক্ষেত্রে প্রাসঙ্গিক হলেও আদালত তা সবসময় গ্রহণ করে না। তো এটা প্রমাণ করার জন্য বলছি আর কি, সকল গ্রাহ্য সাক্ষ্য প্রাসঙ্গিক, কিন্তু সকল প্রাসঙ্গিক সাক্ষ্য গ্রহণীয় নয়। আচ্ছা, এরপরে প্রশ্ন, কেবল বিরুদ্ধ পক্ষ নয়, সাক্ষী আহ্বানকারী পক্ষ সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসন করতে পারে। সংশ্লিষ্ট আইনের বিধান উল্লেখে উদাহরণ সহ সাক্ষী অভিশংসনের বিভিন্ন উপায় ব্যাখ্যা করুন। যেটা আমরা হোস্টেল উঠে যেটা দেখলাম আগে, কেমন 154 ধারা বিষয়টা এখানে চলে আসছে। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্নের ধারণা আমরা একটু দেখি। প্রশ্ন আসছিল আপনার 2017 সালে বা কাউন্সিল পরীক্ষায় 1872 সালে সাক্ষ্য আইনের সংশ্লিষ্ট বিধানাবলী উল্লেখপূর্বক স্বীকারোক্তি ও মৃত্যুকালীন ঘোষণার ব্যাখ্যা বিশ্লেষণ করুন। তাহলে এখানে ইম্পর্টেন্স তো বুঝছেন, এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। তাহলে অ্যাডমিশন আছে 17 ধারায়, আর কনফেশন আছে 23 ধারায়। জি,
হ্যাঁ 24 থেকে হ্যাঁ 24 থেকে 30 right। তারপরে হচ্ছে এটা ব্যতিক্রম আছে 27 ধারা, এগুলো ব্যতিক্রম গুলো নিয়ে আসতে হবে। এরপরে মৃত্যুকালীন ঘোষণা আছে 32-এর 1 ধারা, তাই না? তো এই বিষয়গুলো আমাদেরকে সেকশনের আলোকে ধরে ধরে আলোচনা করতে হবে। এরপরে প্রশ্ন আসছে, জনাব শওকত অবিভক্ত পৈতৃক বসতবাড়ির একজন অন্যতম মালিক। ওই বাড়িতে তার অংশ তিনি তার স্টিফলিংকে ভোগ করতে দিয়ে 10 বছর যাবৎ জাপানে অবস্থান করছেন। বাড়ি ফিরে তিনি তার অংশ দাবি করা থেকে বিরত বাড়ি বাড়ি ফিরে তিনি তার অংশ দাবি করা থেকে কি বারিত হবেন? আপনার উত্তরের পোষকতা যুক্তি প্রদর্শন করুন। শওকত সাহেব একটা অবিভক্ত পৈতৃক বসতবাড়ির একজন অন্যতম মালিক। ওই বাড়িতে তার অংশ তিনি তার স্ত্রীকে ভোগ করতে দিয়ে 10 বছর উনি জাপানে অবস্থান করতেন। বাড়ি ফিরে তিনি তার অংশ দাবি করা থেকে কি বারিত হবেন? আপনার উত্তরের আচ্ছা, আইনে কি বলে দেখেন, 1972 সাক্ষ্য 116 ধারা অনুযায়ী জনাব শওকত তার পৈতৃক অংশ দাবি করা থেকে বারিত হবেন না। বারিত হবেন না। আইনি যুক্তি কারণ কি? কারণ হচ্ছে যে কি, অবিভক্ত পৈতৃক সম্পত্তিতে একজন অংশীদারের মালিকানা তার জন্মসূত্রে অর্জিত হয় এবং তা কোনো প্রকারে পরিত্যাগ বা হস্তান্তর না হলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয় না। এটা তার মানে রাইট টু ইনহেরিটেন্স, উত্তরাধিকারের প্রশ্ন, সে ইনহেরিট করার অধিকার তার আছে। তারপরে দখল থেকে বিরত থাকলেই অধিকার চলে যায় না, দখল থেকে বিরত থাকলে অধিকার চলে যায় না। তো বৈরী দখলের দাবি সফল হতে হলে তার স্পষ্ট প্রকাশ্য বিরোধী হতে হয়। অ্যাডভান্স পজিশন যিনি দাবি করবেন তার দাবিটা হতে হবে নিরবচ্ছিন্ন, স্পষ্ট, প্রকাশ্য, হ্যাঁ একচ্ছত্র ভাবে এটা দেখাইতে হবে। তো শওকত সাহেবের সাথে আবার বরির জন্য লাগে ক বছর? 12 বছর। এখানে টেকনিক্যাল কারণে আপনি 10 বছর কথা উল্লেখ করেছেন, ঠিক আছে? তো সেই জন্য শওকত সাহেবের এই অধিকার আছে এবং উনি দাবি করতে পারবেন। ক্রিটিক্যাল প্রশ্ন না, বুদ্ধিভিত্তিক প্রশ্ন। আচ্ছা, এরপরে প্রশ্ন আসছে এমন দেখেন, 1872 সালের সাক্ষ্য আইন অনুযায়ী ফ্যাক্টস এন্ড ইস্যু এন্ড রেলিভেন্ট ফ্যাক্টস ব্যাখ্যা করুন। তো ডেফিনেশন ক্লজ চলে যেতে হবে। ফ্যাক্টস এন্ড ইস্যু এন্ড রেলিভেন্ট ফ্যাক্টস ওখানে আলোচনা করা হয়েছে। ইঙ্গিতবাহী প্রশ্ন, লিডিং কোশ্চেন। ইঙ্গিতবাহী প্রশ্ন বলতে আপনি কি বুঝেন উত্তর দিন। লিডিং কোশ্চেন আলোচনা কোথায় আছে? 141 যারা লিডিং কোশ্চেন। লিডিং কোশ্চেন মানে তো বুঝেন, এমন ভাবে প্রশ্ন করা হয়, হ্যাঁ প্রশ্নকারী আনসারটা তার প্রশ্নের মধ্যে দিয়ে দেয় এবং সে আনসারটাই যেন সাক্ষী উচ্চারণ করে, হ্যাঁ বলে, হ্যাঁ না বলে তাকেই যেন বলে দেওয়া হয়, সে এটা তার ফেভারে নিয়ে নিতে পারে। এটা হচ্ছে লিডিং কোশ্চেন। লিড দেওয়া হয়, সোজা কথা হচ্ছে লিড দেওয়া হয়, উত্তরটা তার মতো করে সে সাজিয়ে দেওয়া হয় কৌশলে, সেটাই আনসার হিসেবে নিয়ে নিতে পারে। আচ্ছা, এরপরে বিষয় হলো সাক্ষীর জেরা ও জবানবন্দি থেকে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়? জেরা জবানবন্দি ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়? জেরাতে জেরাতে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়। এটা এটা কখন? জবানবন্দিতে লিডিং কোশ্চেন হচ্ছে থেকে আদার পার্টে যদি মেনে নেয়, আদার পার্টে যদি মেনে নেয় এবং আদালত যদি অনুমতি দেয়, জবানবন্দিতে সীমিত পরিসরে লিড কোশ্চেন করা যায়। তাও কতটুকু? অল্প মানে কি, এর সূচনা করে দিচ্ছে, কেসটা সূচনা করে দিচ্ছে, সাক্ষীকে প্রথমে ওপেনিং কিছু কথা বলতে হচ্ছে, খেয়াল করেন। হ্যাঁ, পরিচয়মূলক কিছু কথা বলে বলে দিতে হচ্ছে। এই ব্যতিক্রম গুলো আলোচনা আছে কিন্তু আপনার পড়ে নিন। দুই ক্ষেত্রে যায়, এটা তো একটা তো সরাসরি যায় কোথায়, ক্রসে। তারপরে বরিশাক্ষের ক্ষেত্রে যায়, বরিশাক্ষের ক্ষেত্রে যায়, কে বরিশাক্ষের ক্ষেত্রে কে করবে? যিনি সাক্ষী জবানবন্দি দেওয়ার জন্য নিয়ে আসছেন উনি জেরা করতে পারবেন লিডিং কোশ্চেন করে। তাহলে আনসার হচ্ছে কি যাবে, তবে প্রসঙ্গগুলো ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে প্রশ্ন কি এসেছিল আমাদের? আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে কি দেখেন, সাক্ষ্য আইনের সংশ্লিষ্ট বিধানাবলীর আলোকে উদাহরণস্বরূপ ডক্ট্রিন অফ এস্টোপেল ব্যাখ্যা করুন। কোন আইনের বিরুদ্ধে কি এস্টোপেল হতে পারে? দুইটা প্রশ্ন। প্রথমে ডক্ট্রিন অফ এস্টোপেল ব্যাখ্যা করার জন্য বলছে সংশ্লিষ্ট আইনের বিধানাবলী উল্লেখ করে, আর দ্বিতীয় অংশ হচ্ছে যে কোনো আইনের বিরুদ্ধে কি এস্টোপেল হতে পারে। তাহলে এস্টোপেল কোথায় আছে আমরা জানি, তাই না? কোথায় কোথায় আছে? 115, 116, 117-তে আছে। আচ্ছা,
এখন আইনের বিরুদ্ধে কি এস্টেবল হতে পারে? দেয়ার ইজ নো এস্টেবল এগেইনস্ট ল। আইনের বিরুদ্ধে কোনো এস্টেবল হতে পারে না। আইনি বাধ্যবাধকতা, আইনগত অবৈধ কার্যকলাপ বা আইন পরিবর্তী কাজ যদি কেউ বিশ্বাস করে তবুও তার ভিত্তিতে এস্টেবল সৃষ্টি হয় না। যেমন এক ব্যক্তি অবৈধভাবে সরকারি জমি ভাড়া দেয় এবং অন্যজন সে ভিত্তিতে বসবাস শুরু করে, পরবর্তীতে সরকার তাকে উচ্ছেদ করে, এখানে এস্টেবল পাওয়া যাবে না, কারণ অবৈধ কাজের ভিত্তিতে কোনো অধিকার পাওয়া যায় না। বুঝতে পারছি? উনি বলতে পারো না যে আমি এটা ভাড়া নিয়েছি, তো ভাড়া তো আপনাকে সরকার দেয় নাই, জমি প্রকৃত মালিক তো সরকার। আপনি যার থেকে নিয়েছেন ওই মেয়েটা আপনার সাথে প্রতারণা করেছে, আপনি প্রতারিত হয়েছে, এখন সরকার তার জমিটা চাইছে, আপনি এখানে এস্টেবল প্রয়োগ করতে পারবেন না। এটা হলো মূল কথা। এখানে একটা সুন্দর একটা মামলা আছে, মোহাম্মদ হোসেন ভার্সেস গভর্নমেন্ট অফ বাংলাদেশ, সেখানে আদালত বলেছে ওয়ার এ পার্সন অ্যাক্টস অন এ রেপ্রেজেন্টেশন হুইচ ইজ নট লিগালি সাস্টেইনেবল দ্য প্রিন্সিপল অফ এস্টেবল ডাজ নট অ্যারাইজ। যেই ব্যক্তি কিসের উপর আছে? where a person acts on a representation which is not legally sustainable, যে ব্যক্তি কারো প্রতিনিধি হিসেবে কারো পক্ষ হয়ে কোন জমি দখলে আছেন যেটা আসলে আইনসঙ্গত না, যে দখলটা আইনসঙ্গত না, তো সেখানে প্রিন্সিপাল হলো দ্য প্রিন্সিপাল এস্টেবল ডাজ নট অ্যারাইজ, সেখানে সে এস্টেবলের নীতি প্রয়োগ করতে পারবে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নটা কি দেখেন, সাক্ষ্য আইন অনুযায়ী ফ্যাক্টস এন্ড ইস্যু রিলেভেন্ট ফ্যাক্ট ব্যাখ্যা করুন। এটা আগেও আসছে, হ্যাঁ এটা 15 সালের প্রশ্ন, এটা আগেও আসছে। ইঙ্গিতবাহী প্রশ্ন বলতে কি বুঝেন, এটা আগেও আসছে, উদাহরণ দিন। সাক্ষীর জেরা জবানবন্দি থেকে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়, এই প্রশ্নটা আবারও আসছে। ওটা আলাদা বিষয়, হ্যাঁ এটা তো নিয়ে আসতে হবে, ওটা তো ডেফিনেশনে নিয়ে আসতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে ইঙ্গিতবাহী প্রশ্ন বলতে আপনি কি বুঝেন, উদাহরণ দিন। ধারা উল্লেখ করে দিতে পারলে তো ভালো, স্পেসিফিক ধারায় উল্লেখ করাটা। হ্যাঁ, তিনে 5 কোনটা, এখানে 5 করতে আসছে না, না ওটা হচ্ছে থেকে কি বিষয় সাক্ষী দেওয়া যাবে, সেটা গাইডিং প্রিন্সিপাল বলা হয়েছে 5-এ। আপনি একজন সাক্ষী আদালতে এসে কোন বিষয়ে সাক্ষী দিবে? আপনি আদালতে যে কেউ দাঁড়ায় তো সাক্ষী যে কোনো বিষয়ে কথা বলতে পারো না। আদালতে ডকে দাঁড়ায় শপথ দিয়ে সাক্ষী শুধু দুটো বিষয়ে কথা বলতে পারে, বিচার্য বিষয় নিয়ে আর হচ্ছে প্রাসঙ্গিক বিষয় নিয়ে। কিসের প্রাসঙ্গিক? বিচার্য বিষয়ের প্রাসঙ্গিক বিষয় সাক্ষী দেয়। এর বাইরে আদালত উনি এখানে তো মন গড়া কোনো কিস্তি কেউ করতে পারবো না, আদালতে এত সময়ের প্রয়োজনও নাই। আর ওই সংজ্ঞাগুলো বলা আছে 3-এ ডেফিনেশন। ব্যাখ্যা করুন মানে সংজ্ঞা সহিত সবকিছু। আপনি কি বুঝলেন? একটা উদাহরণও দিয়ে দিলেন, আপনি একটা উদাহরণও দিয়ে দিলেন নিজের মতো করে। না না না, 3 ধারা দেখেছি, এখানে 5 ধারা আসবে। আচ্ছা, আজান হচ্ছে না, আমরা এই প্রশ্নটা শেষ করে আজানের নামাজে বিরতি দেব। সাক্ষীর জেরা ও জবানবন্দি থেকে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়, আমরা একটু আলোচনা করেছিলাম। জেরা ও জবানবন্দি থেকে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়, আমরা একটু আলোচনা করেছিলাম। জি, ব্যতিক্রম আছে, যায় যায়। জি তাহলে এর মধ্যে দিয়ে আমরা 2015 থেকে 2025 পর্যন্ত, 2015 সালে থেকে 2025 পর্যন্ত বার কাউন্সিলে যত প্রশ্ন আসছে আমরা দেখলাম এভিডেন্সের একটার উপর। 15 মার্কসের জন্য কয়টা প্রশ্ন আসতো? আনসার করতে হতো যে কোনো অপশনে। তাহলে আমরা ওরা হিট করছে কোথায় দেখছেন তো? তাহলে 167 উপর সব জায়গায় কিন্তু হিট করে না, সব জায়গায় প্রশ্ন আসে না, বেসিক জায়গায় আসে। তো আমরা আশা করবো যে বেসিক কোর এরিয়া থেকে এই প্রশ্নগুলো সামনেও আসবে, ঠিক আছে? এটা আমরা আশা করবো। এখন আমরা এরপরে দেখবো কি বিচার বিভাগ জুডিশিয়াল পরীক্ষাতে, জুডিশিয়ারিতে অ্যাসিস্ট্যান্ট জাজ নিয়োগ পরীক্ষায় এভিডেন্সের কি প্রশ্ন করা হয়েছে বিগত বছর, আমরা সেগুলো একটু আলোচনা করবো। তাহলে আপনারা আরো বেশি কনফিডেন্টে জেনে যাবেন কোথায় কোথায় আপনাদের ফোকাস করতে হবে, ঠিক আছে? তো সেই আলোচনাটা হবে ইনশাআল্লাহ নামাজের পরে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আমরা নামাজের পর আবার শুরু করছি। আমার হাতের গাইডটা যে খুব ভালো কিনা এটা একটু এর জন্য ভালো, ওই সেন্সে ভালো আর কি, যে বিগত সালের প্রশ্নগুলো নিয়ে এসে একটু আলোচনা করে নিচ্ছে। তবে এখানে যে প্রশ্ন লিখছে আনসার এতটুকু দিয়েছে, ওটা আনসার হবে, আনসার আরো বেশি সুন্দর করে ইলাবোরেট হবে। বুঝতে পারছিস? এটা জাস্ট একটু হিন্টস মূলক একটা বিষয়।
বাজারে অনেক বইপত্র আছে, আপনারা দেখে নিবেন আগে। তবে বইয়ের জন্য, বাংলা বইয়ের জন্য আমি মনে করি যে গাজীর বইটা চমৎকার বই। সাক্ষ্য আইন বোঝার জন্য গাজীর বইটা কি না, এত বড় বই না, আপনি তো টপিক ওয়াইজ আলোচনাটা তো ওখানে ভালো আছে। আপনি তো পুরো বই পড়বেন না, আপনি তো ফোকাস এরিয়া নির্ধারণ করবেন আগে, বুঝেন নাই? স্টার, ডাবল স্টার, 3 স্টার ক্যাটাগরি আপনি ভাগ করবেন। শিওর শিওর। ও আচ্ছা আচ্ছা, বলেন, অসুবিধা নেই। নামাজের তামাদি নাই, নামাজের তামাদি নাই। আচ্ছা বলেন, এটা এটা আমরা মনে হয় এখন করে দিতে পারি নাকি? রেকর্ডটা এখন অফ করে দিতে পারি নাকি? দেখেন তো কে পারেন। তো সব সামনে আসবে তাহলে, সামনে আসবে এটা। আমরা 12টা দেখছি কেমন। এখানে বলেছে তা জুডিশিয়াল বা এক্সট্রা জুডিশিয়াল, প্রত্যাহারকৃত বা অপ্রত্যাহারকৃত যাই হোক না কেন, তাকে এককভাবে আসামিকে শাস্তি প্রদানের ভিত্তি হতে পারে। হ্যাঁ, পারে যদি পর্যাপ্ত সাক্ষ্য পাওয়া যায়। বলেও তাকে সাজা দেওয়া যাবে। আচ্ছা। এখানে মূল কথা হচ্ছে স্বীকারোক্তি তা জুডিশিয়াল হোক বা এক্সট্রা জুডিশিয়াল হোক, তারপর প্রত্যাহারকৃত বা অপ্রত্যাহারকৃত যাই হোক না কেন, যদি তার স্বেচ্ছায়, চাপ মুক্ত ভাবে ও বিশ্বাসযোগ্যভাবে প্রমাণিত হয়, তাহলে জুডিশিয়াল কনফেশন এককভাবে আসামিকে শাস্তি দেওয়ার ভিত্তি হতে পারে। তবে এক্সট্রা জুডিশিয়াল কনফেশনের ক্ষেত্রে সাধারণত সাপেক্ষ সাক্ষ্য প্রয়োজন হয়। সাপেক্ষ সাক্ষ্য মানে কি? করবোরেটিভ এভিডেন্সের প্রয়োজন হয় এক্সট্রা জুডিশিয়াল কনফেশনের ক্ষেত্রে। আর জুডিশিয়াল কনফেশনের ক্ষেত্রে সেটা যদি আপনার সত্য বলে,
সত্য বলে এবং এটা যদি আপনার চাপ মুক্ত হয়, কোনো প্রলোভন থেকে মুক্ত হয়, তাহলে সেটার ভিত্তিতেও কিন্তু কি শাস্তি প্রদান করা যাবে। তবে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন মানে তো বুঝেন, জুডিশিয়াল কনফেশনে বহির্ভূত অন্য যে কারো কাছে সাক্ষীটা দেখ স্বীকার করুক, সেটা হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। তো এক্সট্রা জুডিশিয়াল কনফেশনের ভিত্তিতে সাড়া দেওয়া যাবে না, সেক্ষেত্রে করোবোরেটিভ এভিডেন্সের প্রয়োজনটা আছে, করোবোরেটিভ এভিডেন্সের যেটা প্রয়োজন আছে। আচ্ছা, এখানে পরবর্তী প্রশ্ন হলো যে তিনজন আসামির স্বীকারোক্তি ম্যাজিস্ট্রেট সাহেব ফৌজদারি কার্যবিধি আইনের 164 ধারার বিধান অনুযায়ী যথারীতি লিখিত করেন। তিনজন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনজন আসামি নিজের সহ আব্দুল আজিজ নামীয় অপর এক ব্যক্তিকে ডাকাতিতে শনাক্ত করে। প্রত্যেকেই ইনকালপেটরি এভিডেন্স দিয়েছে, কনফেশন দিয়েছে। ইনকালপেটরি মানে কি, নিজেকে বিজড়িত করে, নিজেকে জড়িয়ে সাক্ষী দিয়েছে, নিজের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে এবং অন্যের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। তিনজনই কিন্তু আব্দুল আজিজ নামক অপর এক ব্যক্তিকে ডাকাতিতে শনাক্ত করে। ওই সকল স্বীকারোক্তি ছাড়া আব্দুল আজিজের বিরুদ্ধে অন্য কোনো প্রকার সাক্ষ্য প্রমাণ নেই। শুধুমাত্র সহ আসামির স্বীকারোক্তির উপর নির্ভর করে আব্দুল আজিজকে শাস্তি দেওয়া যাবে কি? যাবে যাবে, তবে আরো কিছু না। এখানে পরিস্থিতির উপর নির্ভর করবে, পরিস্থিতির উপর নির্ভর করবে। আপনার যদি মনে হয় যেন ওই সাক্ষীগুলো এতই প্রবল, যে এতই আপনার এই গ্রাহ্য, যে স্ট্রং, যে তার এগেনস্টে কথিত দোষ আপনার বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণিত হয়েছে, তাহলে যাবে। তবে সাধারণভাবে নীতি হলো এটা অনুচিত। এটা কি, পরবর্তী সাক্ষ্য ব্যতীত এটা অনুচিত, এটা মাথায় রাখতে হবে। আপনাকে বলতে ওভাবে ব্যাখ্যা করে বলতে হবে। আচ্ছা, সাক্ষ্য আইনের সংশ্লিষ্ট বিধানাবলী আলোকে উদাহরণ হিসেবে ডক্ট্রিন অফ এস্টেবল ব্যাখ্যা করুন। কোন আইনের, এটাকে আগেও আসছে, কোন আইনের বিরুদ্ধে কি এস্টেবল হতে পারে? রিপিট কোশ্চেন পাইছেন তো একটা, কোন আইনের বিরুদ্ধে কি এস্টেবল হতে পারে? আইনের বিরুদ্ধে এস্টেবল হতে পারে না। তাহলে আমরা এই এটা রিপিট প্রশ্ন পেয়ে গেছি একটা। 115, 16, 17 তিনটা ধারা পড়লে আপনি বুঝতে পারবেন, তিনটা ধারার মধ্যে আলোচনাটা আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী এতে। শেষ আপনার এই, আপনারা যেটা বলছেন 14, আমরা তো 12 পড়লাম না? 12 পরে, 12 পরে কি 14 এখানে আমার এখানে নাই। আগে প্রশ্ন আসছে, ঠিক আছে। জি জি, এখন আমরা চলে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা। কেমন জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার প্রশ্নগুলো আমরা একটু দেখি, দেখলে আমাদের একটু আরো একটু কনফিডেন্স বাড়বে। জুডিশিয়াল সার্ভিস পরীক্ষাতে এটা একটা সাবজেক্ট, এটা একটা কি সাবজেক্ট হিসেবে প্রশ্ন আসছে। দেখেন, বার কাউন্সিল আমরা শেষ করে দিলাম, আমার এখানে নাই, আমার এখানে নাই, আপনারা দেখে নিন আর কি, অসুবিধা নাই। যেহেতু এটা নিয়ে ওইটা বই দিবেন, বই দিলে আমরা আলোচনা করে দিতে পারি, দরকার আছে। আমি দেখবো যে রিপিট হবে, সামনে দেখবে এগুলো সবই রিপিট আসছে। আপনাদের কাছে আছে না, থাকলে আপনারা একটু দেখে নেবেন আর কি। মূল জিনিস তো বুঝে গেছেন আপনাকে কিভাবে আগাইতে হবে। ইউনিভার্সিটিতে বা যে কোনো ইয়াতে বলেন, ভালো রেজাল্ট তারাই করে যারা মেকানিজম গুলো ধরতে পারে। মেকানিজম গুলো কি ধরতে পারে, যারা ধরতে পারে এটা পিছিয়ে যায়। যদি স্টুডেন্ট ভালো, কিন্তু ভালো মার্কস তৈরি করতে পারে না, ভালো রেজাল্ট করতে পারে না। মেকানিজমটা হলো যে আপনাদের যাদের সন্তান আছে, এটাকে তাদেরকে আপনি বুঝিয়ে দিতে পারবেন। প্রথমে তো আপনি 15-20 বছরের কোশ্চেন ব্যাংক সংগ্রহ করে ফেলতে হবে সাবজেক্টের উপরে। এই কোশ্চেন ব্যাংক অনুযায়ী আপনার এগুলো অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইজ করে দেখবেন যে একটা বইয়ে 12টা 15টা চ্যাপ্টার আছে, কিন্তু দেখবেন যে প্রতি বছরে কিন্তু কয়েকটা চ্যাপ্টার কমন, যে এখান থেকে প্রশ্ন আসেই আসে। তাহলে এটা 3 স্টার চ্যাপ্টার,
তো সিএসএস আপনার নির্ধারিত হয়ে গেল। তো কিছু চ্যাপ্টার দেখবেন যে আপনার মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না, মাঝে মাঝে আসে, তো 2S চ্যাপ্টার, ঠিক আছে। আর কিছু চ্যাপ্টার দেখবেন যে সাধারণত প্রশ্ন আসে না বললে চলে। কালে মধ্যে হঠাৎ হঠাৎ করে 7-8 বছর পরে একটা প্রশ্ন আসছে ওই চ্যাপ্টার থেকে, তাহলে 1S 2S 3S আপনার নির্ধারণ হয়ে গেছে, ঠিক আছে। তাই এবারে দেখবেন যে ওই চ্যাপ্টার গুলোতে এবার প্রশ্নের প্যাটার্নটা কি, এরিয়াটা কি, তো সেটা আবার দেখবেন যে প্রশ্ন এই টাইপের হতে পারে। তো সে আলোকে আপনি ওই চ্যাপ্টারের সব ডিটেলস করে ফেলবেন, ঠিক আছে। এরপরে তো পড়ার পরে আবার রিভিশন রিভিশন রিভিশন। প্রত্যেকটা পাবলিক পরীক্ষার আগে 3 মাস আগে পড়া আপনার সব সাবজেক্ট পড়া শেষ করে ফেলতে হবে। লাস্টের 3 মাস এখন রিভিশনের জন্য। কিসের জন্য? রিভিশনের জন্য। প্রথম রিভিশনের 3 মাসের মধ্যে প্রথম 2 মাস যাবে রিভিশন, তাও পরের 1 মাস যাবে কি সেলফ এক্সামিনেশন। নিজেকে নিজে প্রশ্ন করবেন, নিজে প্রশ্ন তৈরি করে নিজে উত্তর দিবেন। প্রশ্ন তৈরি করো অথবা কাউকে বন্ধু একজনকে দিয়ে প্রশ্ন তৈরি, আমার জন্য প্রশ্ন করো, 100 মার্কের প্রশ্ন তৈরি কর। প্রশ্ন তৈরি করে আমি আনসার দিই। আপনি নিজে বসে বোর্ডে নিয়ে বসে নিজে খাতা নিয়ে লিখতে দেখবেন। আপনি বন্ধুর প্রশ্ন তো দিয়ে দিচ্ছে, আপনি দেখে 3 ঘন্টা বসে বসে লিখলেন, দেখে তারা কাটতে দেন, তারটা আপনারা দিন, সে আপনারা দেবেন। বিশেষ করে একজন আবার সবাই দেখবেন যে আপনারা এমন ভালো রেজাল্ট করতে পারবেন, হয়তো দেখবেন যে বোর্ডের মধ্যে আপনি ফার্স্ট হইবেন। কিন্তু এত এ নিয়ে কে পড়ে? ভয় জানিবার সম্ভব হয়। লাইফে জীবনে আরো অনেক কিছু আছে না, এদের অনেক কিছু থেকে মাইনাস করে দেয়। যারা এই লাগে এভাবে ফোকাস করতে পারে তারা এগিয়ে যায়, বুঝতে পারছেন। এগুলো আপনাদের যত সন্তান আছে, আমাদের যত সন্তান আছে, তাদেরকে এই ট্রেনটা বুঝিয়ে দিবেন। ট্রেনটা বোঝানো ইম্পর্টেন্ট। এরপরে একটা টপিক কিভাবে মাথায় ঢুকাবে তারও টেকনিক আছে। বিশাল একটা প্যারা, কয়েকটা প্যারা মিলে একটা আনসার হচ্ছে কেন। প্রত্যেকটা প্যারা একটা কোর্স টপিক আছে, যেটা আপনি ওই কোর টপিকটারও ব্যাখ্যা করার জন্য এই প্যারাটা নিয়ে আসছেন। কোর টপিকটা বুঝতে হবে, টপিকটা কি, ওই টপিকের আবার কি ওয়ার্ড আছে দেখুন, 4-5টা কি শব্দ, কি ওয়ার্ড, প্রধান শব্দ আছে। এই শব্দগুলো মাথায় রাখতে পারলে আপনি দেখবেন যে প্যারাটা স্বাচ্ছন্দ্যে লিখে ফেলতে পারতেছেন। কথা বুঝতে পারছেন? এগুলো কতগুলো টেকনিক আছে, টেকনিক গুলো মাথায় রাখাটা ইম্পর্টেন্ট। তো এটা একটা টেকনিক, আমরা যেভাবে যাচ্ছি এটা একটা টেকনিক। ওর আরো প্রশ্ন আছে, আপনার ফলো করতে পারেন, অসুবিধা নাই, ঠিক আছে। আমরা আলোচনা আজকে ওভাবে জানলাম, আমি এখন সরাসরি জুডিশিয়ারিতে চলে গেলাম, কেমন? তো জুডিশিয়ারিতে আপনার 2025 সালে সর্বশেষ 18তম বাংলা জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা এভিডেন্স একটা কি প্রশ্ন আসছে দেখেন। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী বিচারকের সাক্ষীকে জিজ্ঞাসা করার ক্ষমতার পরিসর ও সীমাবদ্ধতা আলোচনা করুন। তাহলে এখানে যেহেতু উনি জাজ সাহেব হবেন, তো ওনাকে এরিয়া কি দিয়েছে দেখছেন তো, বিচারক হিসেবে আদালতে উনি সাক্ষীকে জিজ্ঞাসা করার ওনার ক্ষমতা কি, তার পরিসর কি বা সীমাবদ্ধতা কি, এটা আলোচনা করতে বলছে। কি সুন্দর এই বিষয় আছে। 165 ধারা আছে, কেমন? 165 ধারা আছে এখানে। তারপরে হচ্ছে থেকে 121 ধারা আছে, 131 আছে, তারপরে আপনার 151 ধারা আছে, 152 ধারা আছে, 134 আছে। এখানে যদি ডিটেলস আলোচনা নাই। 3 ধারা আছে, 3 ধারা কিন্তু আপনার সাক্ষীর সংজ্ঞা দেওয়া আছে। ওটা বইটা খুলেন, তো বুঝাই বলি আপনাদেরকে। এগুলো সবই বিচারকের জন্য অস্ত্র, বিচারকের জন্য কতগুলো ইনস্ট্রুমেন্ট, যেটা বলে তিনি আদালতে সাক্ষীর বিষয়ে পক্ষদেরকে আপনি গাইড করতে পারেন। 3 ধারা কি বলেছে দেখেন। স্যার ধারাগুলো আরেকবার একটু কাইন্ডলি বলুন। 3 ধারা সাক্ষীর সংজ্ঞা দিয়েছে কিভাবে দেখেন। দেখেন, সাক্ষ্য শব্দের অর্থ এর আওতাভুক্ত হবে যে ঘটনার বিষয়ে আদালতে বিচার অথবা তদন্ত হচ্ছে সে সম্পর্কে সাক্ষীগণকে যে সকল বিবরণ দেওয়ার জন্য আদালত অনুমতি দেয়। খেয়াল করছেন? যে ঘটনার বিষয়ে আদালতে বিচার অথবা তদন্ত হচ্ছে সেই সম্পর্কে সাক্ষীগণকে যে সকল বিবরণ দেওয়ার জন্য আদালত অনুমতি দেয়, অথবা তাদের যে সকল বিবরণ আদালতের প্রয়োজন হয়, এই সকল বিবরণকে বলা হয় মৌখিক সাক্ষ্য। তাইলে আদালত যদি অনুমতি না দেয় কেউ সাক্ষী দিতে পারবে না। তাহলে এখানে আদালতের মাস্টারিং করার মতো ইনস্ট্রুমেন্ট আছে কিনা? প্রথম হচ্ছে সেকশন 3, তারপরে 100 কোথায় আছে? 65 আছে, আবার 100 কত আছে? 34 আছে। 134 34 দেখেন, 136 সম্ভবত, 36, 136 আছে, হ্যাঁ। তারপর 148 আছে, কি আছে দেখেন তো?
148 কি আছে? তা আদালত নির্ধারণ করবে। দেখছেন, এগুলো হচ্ছে ইনস্ট্রুমেন্ট। এই সকল এই পরিসর আলোচনা করে আপনাকে আনসার করতে হবে। এই সুন্দর প্রশ্ন করেছে এবং ক্রিটিক্যাল প্রশ্ন করছে। আচ্ছা, এরপরে কি প্রশ্ন করছে দেখেন। আপাত দৃষ্টিতে একটি দলিল বিক্রয় দলিল দৃষ্ট হলেও যিনি এটি সম্পাদন করেছেন তিনি দাবি করেন যে সেটি আসলে একটি বন্ধক দলিল হিসেবেই ব্যবহার করার উদ্দেশ্য ছিল। এক্ষেত্রে মৌখিক সাক্ষ্য উপস্থাপন করে হস্তান্তরের প্রকৃত স্বরূপ প্রমাণ করা যাবে কি? প্রশ্ন, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 সংসদের বিধান অনুযায়ী বিষয়টি বিশ্লেষণ করুন। উক্ত আইনে মৌখিক সাক্ষ্যকে নিরঙ্কুশভাবে নাকি নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বাদ দেওয়া হয়েছে তা আলোচনা করুন। ক্রিটিক্যাল প্রশ্ন করছে। তাহলে এখানে প্রথমে নিয়ে আসছে আপনার 92 ধারা। দলিলের 92 ধারা অনুসারে লিখিত দলিলের শর্ত মৌখিক সাক্ষ্য দিয়ে পরিবর্তন করা যায় না, তবে দলিলের প্রকৃতি প্রমাণের জন্য মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য। ব্যতিক্রম, প্রভিড অফ উইলের ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য দিয়ে দলিলের বিষয় প্রমাণ করা যায়। সরকারি কর্মচারী লিখিত নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে সাক্ষী দেওয়া মৌখিক সাক্ষ্য দিয়ে এটা কি করা যাবে? প্রমাণ করা যাবে। আচ্ছা, মৌখিক চুক্তির সাক্ষ্য বর্জন, এটা বিষয়টা নিয়ে আসে। এরপরে হচ্ছে সাক্ষ্য আইনের 96 ও 97 ধারা অনুসারে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে। 96, 97 ধারায় মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে। এই ডিটেলস আলোচনা করেছে। তারপরে প্রশ্নে আসছিল কে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্ট বা খণ্ডন করতে পারে। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্ট বা খণ্ডন করার কারণগুলো কি কি? এখানে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্ট 115 ধারা অনুসারে যে কোনো পক্ষ তার নিজের ডাকা সাক্ষী ব্যতীত অন্য সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্ট বা খণ্ডন করতে পারে। আদার পার্টি, বাদী সাক্ষীকে বিবাদী, বিবাদী সাক্ষীকে বাদী। তবে 154 ধারা অনুসারে বৈরী সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে পারে স্বয়ং সাক্ষ্য উপস্থাপনকারী পক্ষ। ঠিক আছে, তাহলে উত্তরটা আমরা পেয়ে গেলাম। 155 আর 154 হ্যাঁ 145 কি আছে না, বই দেখে বলেন। 145 কি আছে? ওটা তো আরেকটা জিনিস। ওটা 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 এখানে আছে আসছে, সেটা আরেকটা জিনিস। 145 বললেন তো 145 আমি যাচ্ছি। 132 145। আমরা কি 145 যাবো এখন? A witness may be cross-examined as previous statements made by him in writing or reduced into writing and relevant to matters in question without such writing being shown to him or being proved. But if it is intended to contradict him by the writing, his attention must before the writing can be proved. এটা করা যায়। এটা তো আরেকটা জিনিস। এটা হচ্ছে কি of the examination of witnesses চ্যাপ্টারে এই আলোচনাটা আছে। of the examination of witness চ্যাপ্টারে এই আলোচনাটা আছে। সাক্ষীকে জেরা করার সম্বন্ধে বিষয়ে এই আলোচনাটা এখানে করা যাবে। এটা আরেকটা বিষয়। আর এখানে হচ্ছে আমরা যেটা বলতে সেটা হচ্ছে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্ট বা খণ্ডন করা। বিশ্বাসযোগ্যতা, ক্রেডিবিলিটিকে ইমপিচ করা মানে সে কি করা আর কি, কেমন? আচ্ছা, এখন প্রশ্ন হলো দেখেন, সাক্ষ্য গণনা নয় বরং গুণাগুণের ভিত্তিতে মূল্যায়ন করতে হবে। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 প্রাসঙ্গিক বিধান এবং বিচারিক নজিরের আলোকে তথ্য ব্যাখ্যা করুন। এটা আমরা পেয়েছি না? পেয়েছি। এটা জুডিশিয়ারিতে আসছে 2025 সালে। তাহলে এটার আনসার আমরা কি জানি? 134 যারা আছে, 134 যারা হচ্ছে কোনো মামলায় কোনো ঘটনার প্রমাণে কোনো নির্দিষ্ট সাক্ষী প্রয়োজন হয় না। 134 এটা আলোচনা আছে। আচ্ছা, তারপর হচ্ছে যে একজন সাক্ষীর উপর নির্ভর করে আদালত রায় দিতে পারেন যদি উক্ত সাক্ষ্য বিশ্বাসযোগ্য সাক্ষী কর্তৃক প্রদত্ত হয়। সাক্ষ্য প্রত্যক্ষ হতে হবে, সাক্ষী চরিত্র হতে হবে, সাক্ষীর বক্তব্য যারা অখণ্ডনীয় হবে, সাক্ষী সাক্ষ্য প্রদানের যোগ্য হতে হবে। কম্পেয়ার টু উইটনেস 118 দ্বারা যেটা আলোচনা আছে। আচ্ছা, এরপর প্রশ্ন আসছিল দেখেন 2025 সালে প্রশ্ন আসছিল ইঙ্গিতবাহী প্রশ্ন, রিডিং কোশ্চেন নিয়ে প্রশ্ন আসছিল, রিডিং কোশ্চেন। তারপরে আদালত বহির্ভূত স্বীকারোক্তি কি, এটা নিয়ে প্রশ্ন আসছিল। সরকারি দলিল কি, এগুলো টিকা হিসেবে আসছিল আর কি, সরকারি দলিল। তারপরে প্রতিষ্ঠিত কার্যজনিত বাধা, স্টপেল যেটা,
এ বিষয়ে টিকা হিসেবে আসছিল। এরপরে পরীক্ষা হচ্ছে আপনার 2024 সালে জুডিশিয়াল 17তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় আসছিল। দেখেন, facts in issue and relevant facts are not same. আপনি কি একমত? এভিডেন্স অ্যাক্ট 1872 এর ষষ্ঠ বিধান আলোচনা করুন। বিধান আলোকে আলোচনা করুন। তো এটা তো আমরা জানি সেকশন 3 তে এটা ডিটেইলস আলোচনা আছে। তারপরে আবারও 6 থেকে 5 আলোচনাগুলো আপনাকে হিট করতে হবে, যেহেতু ওখানে রেলেভেন্স মানে ফ্যাক্টস এর রেলেভেন্স নিয়ে আলোচনা হয়েছে। তারপর বলছে কোনো ব্যক্তিকে সাক্ষী রূপে আহ্বান করার আগে তার বিবৃতি কিভাবে প্রাসঙ্গিক হতে পারে। ওইটা কোনটা? ব্ল্যাঙ্ক ডিক্লারেশন, যেটা 32 আর 33। কোনো ব্যক্তিকে সাক্ষী রূপে আহ্বান করার আগে তার বিবৃতি কিভাবে মামলায় প্রাসঙ্গিক হতে পারে। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 বিধানের বরাতে আলোচনা করুন। এটা 32 দ্বারা আলোচনা করতে হবে, আপনাকে 33 দ্বারা আলোচনায় নিয়ে আসতে হবে, যদি সময় আপনাকে কভার করে। কেমন? আমাদের সংক্ষেপে সংক্ষেপে নিয়ে চলে যেতে হবে। তারপরে প্রশ্ন আসলো, মক্কেল এ অ্যাডভোকেট বি কে তার চেম্বারে জানান, আমি একটি জাল দলিল দাখিল করে সম্পত্তি দখল নিতে চাই এবং আমার পক্ষে এই বিষয়ে একটি দেওয়ানি মামলা করার জন্য আপনাকে অনুরোধ করছি। এই তথ্য প্রকাশের গোপনীয়তার নীতি দ্বারা সংরক্ষিত কি? দ্য এভিডেন্স 1872 এর সংশোধন দ্বারা উল্লেখ করে উত্তর দিন। উত্তরের 126 ধারা অনুযায়ী উত্তর কি? 126 ধারা অনুসারে কোনো অপরাধ করবে মনে যদি কোনো স্বীকারোক্তি দেয়, তাহলে উক্ত স্বীকারোক্তি প্রকাশ করা যাবে। উক্ত স্বীকারোক্তি প্রকাশ করা যাবে। এটা দ্বারা কিন্তু মক্কেলার এই উকিল সাহেবের চুক্তিগত বিষয়ে কোনো ধরনের সুবিধা মক্কেল পাবে না, কারণ তিনি ওই অনৈতিক বিষয়ে ওনার উকিল সাহেবকে কি করেছেন? প্রস্তাব দিয়েছেন। প্রশ্ন আসছে, এস্টোপেল ডাজ নট অপারেট টু এক্সটিংগুইশ রাইট। অধিকার বিলুপ্তির জন্য প্রতিবন্ধ নীতিকে ব্যবহার করা যাবে না, এটা ব্যাখ্যা করুন। সেকশন 115 ধারা অনুসারে যখন কোনো ব্যক্তি তার ঘোষণা কার্য বা কার্যবিধি দ্বারা ইচ্ছাকৃত বা অন্য ব্যক্তি কোনো বিষয় সত্য বলে বিশ্বাস করে এবং সেই বিশ্বাস অনুযায়ী কাজ করতে বলে, তখন দুই পক্ষের মধ্যে কোনো মামলায় প্রথম পক্ষ তার ঘোষণা কার্য বা কার্যবিধি বিশ্বাস করতে পারে না, যা এস্টোপেল বলে গণ্য হয়। এস্টোপেল কোনো চূড়ান্ত প্রমাণ নয়, এটা প্রমাণের প্রতিবন্ধক সৃষ্টি করে মাত্র। এস্টোপেল বিভিন্ন প্রকারের হয়ে থাকে, যেমন দলিল দ্বারা সৃষ্টি হতে পারে, লেখা দ্বারা সৃষ্টি হতে পারে, কাজ দ্বারা সৃষ্টি হতে পারে। 115 ধারার বিষয়টাকে এখানে আপনার আনসার হিসেবে নিয়ে যেতে। তাহলে এস্টোপেল ডাজ নট অপারেট টু এক্সটিংগুইশ রাইট, এটা কেবল প্রতিবন্ধ হিসেবে ব্যবহৃত হতে পারে। এস্টোপেল বললে যে তার অধিকার, এস্টোপেলের কারণে অধিকার চলে যাবে, অধিকার থাকলো, বিষয়টা এটা না, এটা কেবল তার এগেইনস্টে প্রতিবন্ধ হিসেবে কাজ করে। ঠিক আছে, এটাই হচ্ছে মূল কথা। প্রশ্ন আসছে, দেখেন কত বড় বড় প্রশ্ন জুডিশিয়াল পরীক্ষাতে। এক্স দাবি করেন যে দাগ নং 212 এর জমিতে তিনি ইরি ধান চাষ করেছিলেন, যা এ বি ওয়াই ও জেড জোরপূর্বক কেটে নেন এবং তিনি বাধা দিতে গেলে তাকে মারধর করেন। এ বি ওয়াই ও জেড যুক্তি প্রদর্শন করেন যে ঘটনাটি 212 নং দাগে নয়, বরং তাদের জমিতে তথা দাগ নং 213-তে সংঘটিত হয়। তারা আরো বলেন যে এক্স ও তার সহযোগীদের ধান কাটতে নিবৃত্ত করে তারা তাদের সম্পত্তির বিষয়ে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার সুরক্ষা করেছেন মাত্র। তারা এক্স ও তার সহযোগীদের বিরুদ্ধে আলাদা একটি নালিশি দরখাস্ত দায়ের করেছেন বলে দাবি করেন, যদিও কোনো কাগজ দাখিল করেনি। এক্ষেত্রে দাবি ও পাল্টা দাবি সমূহ প্রমাণের দায় কার? দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর বিধানের আলোকে দাবি করুন। দাবির বিষয়টা প্রমাণ করতে হবে কাকে? এক্স কে। পাল্টা দাবির বিষয়টা প্রমাণ করতে হবে কাকে? এ বি ওয়াই ও জেড কে। 105 হবে। ঠিক আছে, আনসার কিন্তু সহজ। যে প্রশ্ন বড় সেই প্রশ্ন আনসার কি ছোট ছোট হবে। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর সংশ্লিষ্ট বিধান উল্লেখে নিচে প্রশ্ন উত্তর দিন। এবার উত্তর এটা বলবো। স্যার এই প্রশ্নটা যদি আমরা হাফ পৃষ্ঠা বা এক পৃষ্ঠা দিই, আপনাকে যদি সাপোর্ট করে, যদি সময় সাপোর্ট করে বেশি লিখতে বাধা নেই। যদি সময় সাপোর্ট করে বেশি লিখতে বাধা নেই, আপনি সময়টা কি করবেন? পরীক্ষা হলে ঢুকছেন তো পরীক্ষা লেখার জন্যই, তো সময় থাকলে লাস্ট সেকেন্ড পর্যন্ত লিখবেন আপনি। ঠিক আছে, রিভিশনের জন্য কিছু সময় তো রাখবেন, সেটার কথা বাদ দিয়ে আমি বলছি লাস্ট সেকেন্ড পর্যন্ত আপনি লিখবেন। বুঝতে পারছেন? অনেক সময় রিভিশন করলে অনেক বড় ধরনের ত্রুটি ধরা পড়ে। দেখছেন আপনি লিখতে এত কমন পড়ছে, লিখতে সবই লিখতেছেন, কিন্তু আপনি কত নম্বর প্রশ্ন লিখতেছেন ওর উপরে এটাই লেখেন নাই।
এমন কিন্তু অনেক সময় কিন্তু হয় কিন্তু, ঠিক আছে? অনেক সময় দেখবেন যে আপনি ঠিকমতো ওই র র লিখতে র এর ফোঁটা দেন না কিন্তু ব লিখে গেছেন, এই ধরনের ছোটখাটো ইয়ে থেকে যায় আর কি। যদিও এগুলো আপনি মেজর কোনো ভুল নয়, সে আমরা ট্রিট করা হয় না, তারপরে এগুলো তো ভুল। অনেক সময় দেখবেন যে আপনি আনসার করছেন 5টা আনসার করতে হবে, আপনি আনসার করছেন 4টা, মনে করছেন যে আপনি 5টা আনসার করতেছেন। আপনি মনে করে আছেন কি 5টা আনসার করে আছেন, আসলে আনসার করছেন আপনি কি তো ঠিক 2 মিনিট আগে দেখবেন যে হাই হাই 4টা আনসার করলাম, আমি তো ভাবছি 5টা 4টা আছে কি করবো এখন, আপনি দ্রুত আরেকটা লিখে শুরু করে যা টানতে পারেন আর কি। হয় না এরকম? এই জন্য রিভিশনের সময় রাখাটা জরুরি। আর হচ্ছে দেখে প্রশ্ন হাতে পেয়ে কি করবেন, কৌশলের কথা বলতেছি আর কি। প্রশ্ন হাতে পেয়ে প্রথমে কি করবেন, প্রথমে তো আপনাদের খাতা দিবি, খাতা দিলে কি করেন, স্কেলিং করে ফেলবেন। কারো দিকে থাকার দরকার নেই, বিসমিল্লাহ বলে খাতাটা ধরে কি স্কেলিংটা করে ফেলবেন। স্কেলিংটা ইম্পর্টেন্ট জিনিস। না, আপনি স্কেলিং করবেন। ভাঁজ কেন, আপনাকে স্কেল নিয়ে যাবেন না, পেন্সিল দিয়ে স্কেলিং করে ফেলবেন। পেন্সিল নিয়ে যাবেন 4B বা 12B পেন্সিল নিয়ে স্কেলিং করে ফেলবেন, ঠিক আছে? স্কেলিংটা একটা মানে সৌন্দর্য বৃদ্ধি করে, এটা কিন্তু ইমপ্রেশন সৃষ্টি করে, এক্সামিনারের মনে কি গুড ইমপ্রেশন সৃষ্টি করে আপনার সম্পর্কে, যে ছেলেটা পরিচ্ছন্ন বা মেয়েটা পরিচ্ছন্ন বা পরীক্ষার্থীটা খুবই পরিচ্ছন্ন সাজানো গোছানো। হ্যাঁ, আপনার সাথে একটা ইমপ্রেশন যদি পজিটিভ হয়ে যায়, সে 5 জায়গায় 6 দিয়ে দিবে, 6 জায়গায় 7 দিয়ে দিবে আপনাকে, প্রতি কষ্টে কিন্তু আপনার এক এক করে বেড়ে যাচ্ছে। বুঝতে পারছেন? এই ইমপ্রেশন ক্রিয়েশনের জন্য আপনার সৌন্দর্যের বিকল্প নাই। এটা সব ক্ষেত্রে শুনুন, আল্লাহ জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। তো এটা মানুষের প্রকৃতির মধ্যেও তাই। নজরুল বলেছে কি, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। যদি এটা বলা যাবে না, ঠিক না? সব সৌন্দর্য যদি তাকানো যাবে না, এই পাশে না, দুই পাশে, এই পাশে আর উপরে, উপরে আর বাম পাশে, উপরে আর বাম পাশে। আর এই পাশের জন্য আপনি কি করবেন, এমনি খাতাটা বাজ করে করে রাখবেন, যাতে করে আপনার লেখাটা একটা মার্জিন থাকে। বুঝতে পারছি? বক্স বানায় ফেলবেন না, বা 3 দিকে করার দরকার নেই, 4 দিকে 2 দিকে করবেন। তবে আমি একটু দেখি, ছোটবেলা তো কত টেকনিক আমরা একটাই বুঝছি। দেখছেন? দাঁড়ান, আমি দেখাচ্ছি, এটা খাতা। হয়ে গেছে কিনা দেখেন। ঠিক আছে না? তো এখন আপনি এক্সেলটা বসাই টান দেন না, অসুবিধা নেই, দুটো টান দেন। তাহলে এদিকে কি করবেন, এখানে এদিকের জন্য আপনি জাস্ট বাস করে এখানে আবার রুলার দিয়ে টানতে হবে না। আপনি এটা বাইরে যাবেন না, কিন্তু এখানে টানার দরকার নেই। এটা বাইরে লেখা নিয়ে আসবেন না, তাহলে এখান থেকে লিখবেন, কিন্তু এদিকে স্কেল টানবেন, এদিকে টানবেন। এই যে এই পর্যন্ত এই পুরোটা নিয়ে ফেলবেন, আর এখান থেকে এই পর্যন্ত পুরোটা নিয়ে ফেলবেন। হ্যাঁ, কি পেপার ভাঙা যাবে, কে বলছিল? না না, ওটা না। আবার অনেক সময় প্রথম পেজ থেকে লিখতে বলে, বলছে যে এখান থেকে না লিখতে পারো, এই হিসেবে গণ্য হয়। এটা কিন্তু আপনাকে মানে এটা মার্কস দিবে না, বলা হয় একদম প্রথম পেজ থেকে অর্ধেক, মানে এখানে মানে নাম দাম থাকে, এখানে অর্ধেক লিখতে বলে, অনেকে এটা লেখে না, ভুলে এখান থেকে লেখা শুরু করতে পারবে। ঠিক আছে, তাহলে বুঝছেন তো পার্ট এটা এটা করবেন এই জন্য, যাতে আপনার লেখাটা এর মধ্যে থাকে, আপনি যে বাইরে না যাওয়াটা সঙ্গত আর কি। না গেলে আপনার এটা বুঝবে যে ছেলেটা সবই জানে, পরীক্ষা থেকে সবই বুঝছে, নিয়ম কানুন সবই বুঝছে। আমরা সব পরীক্ষা দিয়ে আসছি না, ক্লাস 1 থেকে তো পরীক্ষা দিয়ে আসছি, কত পরীক্ষা দিলাম বললে তো অনেকগুলো হবে। তো যেটা বলতেছি, সব পরীক্ষায় আমাদের পড়ার পদ্ধতি ভুল, আমাদের পড়ার সিস্টেম তো ভুল। আমরা বাচ্চাদেরকে ওই গাইড কিনে দিয়ে মুখস্থ করার জন্য না, বিষয়টা যে আপনি তাকে বুঝে দিবেন, আপনার সন্তানকে আপনি কি টপিকসটা বুঝে নিন, বুঝে বাবা তুমি কি বুঝছো, তোমার নিজের ভাষা লিখো, ভাষা প্র্যাকটিস করাবেন, সেটাই আনসার, সেটাই প্রকৃত আনসার। সেটাই কি প্রকৃত। আমার গাইড ধরা দিই, গাইডের কি সুন্দর ভাষা, গাইড লিখছে কে 40-45 বছরে পন্ডিতে লিখছে উত্তর, প্রশ্ন ক্লাস 1-এর উত্তর গাইড লিখছে কে? আমাদের মতো 50-60 বছরের লোকে বসে বসে ডক্টরেট ডিগ্রি পিএইচডি ডিগ্রি বসে উত্তর লিখছে গাইড বিক্রি করতে এসে।
তো এই বাচ্চা মানে তোতা পাখির মতো মুখস্থ করে যা পারতেছে, যা মানে 30% দিচ্ছে, 60% 70% খাই ফেলছে, কোনো মতে দিয়ে গোদামে দিয়ে চলে আসছে, এভাবে চলতেছে। এটা তো পদ্ধতি না, এটা পদ্ধতি না। মানে আপনি কিভাবে কতটুকু মেমোরাইজ করেন, আমরা এই প্রতিযোগিতা দিয়ে আসছি না, এটা মেমোরাইজ মানে এ না, ঠিক আছে? এটা যে কম্প্রিহেনশনের ব্যাপার, আপনি কতটুকু বুঝছেন, ঠিক আছে? আপনি কতটুকু মুখস্থ করছেন এটার পরীক্ষা না, আমরা কিন্তু চলছে উল্টা মানে সিস্টেমে। এটা মুখস্থের বিষয় না, আপনি টপিকটা বুঝে দিবেন সন্তানদেরকে, সন্তান কি বুঝছে এবার আপনি নিজে প্রশ্ন করবেন যে বাবা লিখো তুমি কি বুঝছো এটা পড়ে, তার ভাষায় লিখবে, এটাই তো আনসার। তো যেটা বললাম, তাহলে আপনি প্রথমে খাতাটা হাতে পাওয়ার পরে কি করবেন, সাথে সাথে করে ফেলে, একটা সময় সেকেন্ড নষ্ট করুন না, এবং টার্গেট থাকবে যেন আমার হাতে প্রশ্নপত্র আসার আগেই যেন আমি স্ক্রিনটা শেষ করে ফেলতে পারি। এই টার্গেটটা নিতে হবে, এটা আমি শুরু থেকে ফলো করছি, আমরা আমরা কিন্তু শুরু থেকে ফলো করছি। আর ইয়াতে আনসার শিট দিয়ে দিয়েছে, সাথে সাথে স্ক্রিনিং করে ফেলছি, টার্গেট ছিল যে আমার হাতে প্রশ্ন আসার আগে যেন আমি স্ক্রিনটা শেষ করে ফেলতে পারি। টার্গেট থাকলে তাই সম্ভব, তাই করছি আলহামদুলিল্লাহ। পরে প্রশ্ন আসলো বিসমিল্লাহ বলে নিবেন, এটা কোনো টেনশন নাই, যা এখন আর টেনশন করার কিছু নেই, টেনশন শেষ। টেনশন কি লাভ আছে? লাভ নাই। হয়তো 10টার মধ্যে একটা আনসার আসে, কমন আসলো না, তাতে কিছু যায় আসে না, তাতে কিছু যায় আসে না। এখন আপনি নির্ধারণ করবেন যে আমাকে 10টার মধ্যে 6টা দিতে হবে, আমি কোন 6টা দিব, কোন 6টা দিব। তো দেখবেন যে কোনোটা বেশ ভালো পারি, এটাকে একটু চেষ্টা দিয়ে রাখেন, কোনোটা একটু কম পারি, এটা একটু চেষ্টা দিয়ে রাখেন, কোনোটা একদম কম পারি, 6টার মধ্যে একটা দেখে যে একটা একদম কম পারি, সেটা অনার্সটা দিয়ে রাখেন। তো প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন? সিএসটা দিয়ে শুরু করবেন, সিএসটা দিয়ে শুরু করবে। শুরু করে আপনার বরাদ্দ কিন্তু সময় নিবে না, এর বেশি সময় নেওয়ার দরকার নেই। বুঝতে পারছি? তো যে এখন মনে করেন আমার কমন করছে সিএসটা 3 নম্বর প্রশ্নটা, আমার সিএসটা 3 দিয়ে শুরু করলাম, ঠিক আছে? 3 দিয়ে শুরু করছি, তো আনসার শুরু করার আগে কি করবেন, প্রশ্নের প্রশ্ন এটা কি করে দিব, মানে এটা দেওয়া হয়ে গেছে বা ক্রস দিয়ে দিবেন বাম পাশে, এটা আমি আনসার করে ফেলছি, আমার সিএসটা একটা ক্রস হয়ে গেছে, আনসার লেখা শুরু করছেন মানে ওইটা ক্রস দিয়ে দিবেন, প্রশ্নপত্রে প্রশ্নে কি করবেন এটা ক্রস দিয়ে দিবেন, তাহলে আপনার এটার সাথে সাথে আপনার মাথায় থাকলো যে আমি কয়টা আনসার করছি কয়টা আনসার করিনি, এটা বুঝলেন, ঠিক আছে? তো এই যে এটা আপনি আগাইতে থাকবেন, আগাইতে প্রশ্ন শেষ দেখবেন যে ওই যে রিভিশনের সময়টা রেখে দিচ্ছেন, চোখ গুলো নিবেন। রিভিশনের জন্য 10 থেকে 15 মিনিট সময় রাখেন, বাট আলটিমেটলি 10 থেকে 15 মিনিট রাখলেও দেখবেন যে হয়তো 5-6 মিনিটে চলে আসছে, 5-6 মিনিটে কি তবু তবু মানে আসতে কিছু সময় তো আছে, অসুবিধা নাই। এই আপনি 15 মিনিট হিসেবে রেখে দিয়ে 15 মিনিট আলাদা করে বাকিটা এই জন্য বরাদ্দ করে এভাবে লিখতে থাকেন, ঠিক আছে? আপনি ঘড়ি মেনটেন করুন, ঘড়িটা আপনার হাতে থাকবে অথবা হাত থেকে খুলে টেবিলের সামনে রাখবেন, হাতে রাখলে দেখা হয় না অনেক সব, টেবিলের সামনে রেখে দিবেন। আপনি এখানে বসছেন তো, আপনার এখানে বাম পাশে বা ডান পাশে এক সাইডে করে রেখে দিবেন, যাতে করে প্রতি 5 মিনিট পর পর ঘড়ি দিয়ে তাকাবেন, কয় মিনিট পর পর, এটা আপনার প্র্যাকটিসে আনতে হবে। অভ্যাস হয়ে গেলে ঠিকই চোখ অটোমেটিক। ড্রাইভাররা কিন্তু আপনার প্রতি মিনিটে কয়বার তাকে ক্লাসের দিকে, এখানে ড্রাইভার কেউ আছেন, গাড়ি ড্রাইভার কেউ আছেন এখানে, ড্রাইভিং কেউ জানেন না, ড্রাইভিং ড্রাইভিং প্রতি কয় মিনিটে গ্লাসে দিয়ে তাকাইতে হয় ড্রাইভারেরা, ড্রাইভারেরা প্রতি কয় মিনিটে সাইডে গ্লাসে তাকাইতে হয়, মিনিটে প্রতি মিনিটে কয়বার, 6বার। স্ট্যান্ডার্ড হচ্ছে 6বার তাকানো। ডানে বামে গ্লাসের দিকে লুকিং গ্লাসে কয়বার তাকায়, প্রতি মিনিটে 6বার তাকায়। কথা বুঝতে পারছো তো? এইগুলো এটা হয়ে যায় 6বার না, অনেক সময় আরো বেশিও হয়। যাই হোক, আমরা এখন তাহলে টেকনিক, আরেকটা টেকনিক পেয়ে গেছি, তাই না? এটা আমার না। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আপনাদের কি তাড়া আছে নাকি, সময় কি শেষ নাকি? আচ্ছা শুনেন, এরপরের প্রশ্ন কি আসছে দেখেন, যেসব ঘটনা অন্যভাবে প্রাসঙ্গিক নয় সেগুলো কখন প্রাসঙ্গিক হয়, একটি উদাহরণ দিন। কি সুন্দর প্রশ্ন, এটা কোন ধারায় আছে কে বলতে পারবে? হ্যাঁ, প্রিয় ভ্যালি ভাই, যেটা প্রিয় ভ্যালি ভাই, হ্যাঁ ও ঠিকই বলেছে, ভালো প্রিপারেশন আছে। তারপর অধিকার বা প্রথার অস্তিত্ব সম্পর্কে অভিমত কখন প্রাসঙ্গিক, এটা কোথায় আছে? অধিকার বা প্রথার অস্তিত্ব সম্পর্কে অভিমত কখন প্রাসঙ্গিক? হ্যাঁ, 48, ভেরি গুড, 48। সাক্ষীকে অশ্লীল ও কুৎসাজনক প্রশ্ন করলে আদালতে করণীয় কি, কোথায় আছে? মাশাআল্লাহ, তো আপনাদের প্রিপারেশন তো খুবই ভালো। তাহলে এই প্রশ্নগুলো আসছে কিন্তু, তাই এতটুকু যখন জানছেন লিখবেন, আরো সুন্দর করে লিখতে পারবেন ইনশাআল্লাহ, নিজের ভাষায়, নিজের ভাষায় লিখতে পারবেন। তাহলে প্রশ্নটা বুঝতেছেন?
এগুলোই মনে করেন আপনি বিগত সালে প্রশ্নগুলোর প্রিপারেশন নিলে এনাফ। বুঝতে বুঝতে পারছেন? পুরো 30 মার্কের প্রশ্ন আনসার করতে হবে, যদি আনসার করতে হবে 15 মার্কের। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি আরেকটা জুডিশিয়াল পরীক্ষায়, এটা দেখি 293 করে 300। হ্যাঁ, এখানে আসছে দেখেন 16তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসছে দেখেন। মৃত্যুকালীন ঘোষণা বলতে কি বুঝেন? মৃত্যুকালীন ঘোষণাকারী বেঁচে গেলে উহা সাক্ষ্য হিসেবে গৃহীত হবে কি? ব্যাখ্যা করুন। প্যাস লাগিয়ে দিছে না, গৃহীত হবে না। 132 আর হচ্ছে 157। 132 তো হচ্ছে যে মৃত্যুকালীন ঘোষণা। হ্যাঁ, ওখানে লেখা আছে। আর হচ্ছে 157 সমর্থনের সাক্ষ্য, এটা এটা তখন করোবোরেটিভ এভিডেন্স হবে। এটা তখন কি হবে? আগেরটা কি হয়ে যাবে? করোবোরেটিভ এভিডেন্স হয়ে যাবে। আর উনি তো উপস্থিত আদালতে এসে সাক্ষী দিচ্ছে, ওনাকে জেরা করতেছে। ওনাকে কি করতেছে? জেরা করতেছে। তো এটা আর প্রাসঙ্গিক থাকবে না, বরঞ্চ এটা বরঞ্চ করোবোরেটিভ এভিডেন্স থাকতে পারে। আচ্ছা, এনিওয়ে, এরপরের প্রশ্ন কি আসছে দেখেন। ওরাল এভিডেন্স মাস্ট বি ডাইরেক্ট। ব্যতিক্রম সহ ধারণাটি এভিডেন্স এর 1872 আলোকে ব্যাখ্যা করুন। তাহলে আমরা তো জানি ওরাল মাস্ট বি, ব্যতিক্রমটা কি? ব্যতিক্রম কোথায় আছে বলেন? 32-33 আছে এখানে। 32-33, হ্যাঁ, শারীরিক ব্যতিক্রম 32। এই তো সুন্দর কথা বলছে। আচ্ছা, এরপর প্রশ্ন কি আসছে দেখেন। দোষ স্বীকারোক্তি কি? আমরা জানি দোষ স্বীকারোক্তিকারী ও স্ব আসামির বিরুদ্ধে দোষ স্বীকারোক্তি ব্যবহার করার আইনগত শর্ত কি কি? দোষ স্বীকারোক্তি সত্য কিন্তু স্বেচ্ছা প্রণোদিত না হলে, অথবা স্বেচ্ছা প্রণোদিত কিন্তু সত্য না হলে তা আসামির বিরুদ্ধে ব্যবহার্য কি? সংস্কার আইনে আলোচনা করুন। কি সুন্দর প্রশ্ন না? তাহলে এটা ফৌজদারি কার্যবিধি 164 ধারায় সাধারণত দোষীর বিরুদ্ধে জবানবন্দি রেকর্ড করা হয়, ঠিক আছে? আর 24 থেকে 30 ধারা দোষ স্বীকারোক্তি সংক্রান্ত বিধানগুলো আছে। সেখানে বলা আছে দোষ স্বীকারোক্তিটা অবশ্যই কি হতে হবে? প্রলোভন, ভীতি, হ্যাঁ হ্যাঁ, এই ধরনের ইয়ে থেকে মুক্ত হইতে হবে। কেমন? পুলিশের কাছে দিলে হবে না। আর 27 যারা বলেছে পুলিশের কাছে দিলে অতটুকুই হবে যতটুকু ভিত্তিতে আলামত উদ্ধার করা হয়। আচ্ছা, এরপরে আপনার 164 দ্বারা জবানবন্দি গ্রহণের ইয়া কি? পরীক্ষা কয়টা? টেস্ট কি? দুটা। কি হইতে হবে? একটা হচ্ছে সত্য হইতে হবে, আর একটা হচ্ছে ভলান্টারিলি মেড হতে হবে। দ্য কনফেশন স্টোরি মাস্ট বি মেড ভলান্টারিলি। এটা অবশ্যই স্বেচ্ছা প্রণোদিত ভাবে করতে হবে। আমি স্বেচ্ছা প্রণোদিত বললে হবে না, এটা আবার সত্য হইতে হবে। কি হইতে হবে? সত্য হইতে হবে। অনেক সময় স্বেচ্ছা প্রণোদিত মানে নিজের দায়টা নিয়ে এনে নিজের ছেলেকে বাঁচানোর জন্য বাপে দায় নেই, হতে পারে। ছেলেকে বাঁচানোর জন্য মায়ের দায় নিয়ে নিচ্ছে, হতে পারে। এটা কিন্তু আইন সমর্থন করে না, করে ন্যায় বিচার এটা সমর্থন করবে? করবে না। সেজন্য এটাও দেখতে হবে যে এটা আদৌ সত্য কিনা। এই দুইটা টেস্টে যদি উঠতে যায় তাহলে সেটাকে সাক্ষী হিসেবে গ্রাহ্য হবে। সাক্ষী এটার ভিত্তিতে কিন্তু ডিসিশনে পৌঁছে যাবে। সংস্থা আইনে আলোকে আলোচনা করুন, এটা বলছে, আমরা এটা জানি। আচ্ছা, এরপর প্রশ্ন কি আসছে দেখেন। নিম্নলিখিত যে কোনো 4টি বিষয়ে দ্য এভিডেন্স 1872 আলোকে সংক্ষিপ্ত টিকা লিখুন। জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায়, নিয়োগ পরীক্ষায় কিন্তু টিকা আসছে বারবার। দেখেন, সাক্ষ্য দেওয়ার যোগ্যতা, সাক্ষীর পরীক্ষা ক্রম, সরকারি দলিল, প্রাসঙ্গিক বিষয়, এগুলো টিকা হিসেবে আসছে। তাহলে এগুলো আমাদেরকে, এটাও একটা গুরুত্ব আছে, আপনারা বুঝে গেলেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দেখছি 335। আচ্ছা, এরপরে দেখেন 2022 সালে 2022 সালে কি প্রশ্ন আসছিল দেখেন। এখানে প্রশ্ন দেখেন, দুষ্কর্মে সহায়তাকারী কে? এক্স ওয়াই কে মিথ্যা সাক্ষ্য দানের জন্য প্ররোচিত করেন। এই প্ররোচনার ফলে ওয়াই অপরাধী সংগঠন করেন। এক্স কোন অপরাধের দায়ে দোষী হবেন, উক্ত অপরাধের শাস্তি কি? একই অপরাধের দায়ে দোষী হবেন না? এটা হচ্ছে অ্যাবেটমেন্ট ব্যাপারে বলা হয়েছে, তাই না?
এটা প্যানাল কোডের বিষয়, সরি, এগুলো আমরা দণ্ডবিধির আর এর নিয়ে আলোচনা করতেছি। এভিডেন্স এটা কি আসছে দেখেন, বাদী দাবি করেন যে তিনি নালিশি জমিটা এক্স এর নিকট থেকে কিনেছেন। এক্স দলিলে সাক্ষ্য দিয়ে দলিল সম্পাদন করেছেন, কিন্তু সাক্ষ্য প্রদানকালে বাদী যারা বলেন যে এক্স দলিলে টিপসই দিয়ে দলিল সম্পাদন করেছেন। খেয়াল করেন, পরবর্তী বাদী পক্ষে মর্মে একটি দরখাস্ত দাখিল করা হয় যে এক্স কর্তৃক বাদীর নামে দলিল সম্পাদন বিষয়ক বাদীর একটি অস্পষ্ট বিবৃতির স্পষ্টীকরণের জন্য বাদীকে পুনরায় পরীক্ষা করা আবশ্যক। দরখাস্তটা মঞ্জুরযোগ্য কি? মঞ্জুরযোগ্য কিনা? মঞ্জুরযোগ্য। আচ্ছা, এটা কারণ কি? কোন জবানবন্দি দেওয়ার সুযোগ সাক্ষ্য আইনে আছে। সেটা কোন ধারা আছে? 138 ধারায়, 138 ধারায়। আচ্ছা, প্রশ্ন হচ্ছে, এমন এক্স ওয়াই কে হত্যা দায়ে অভিযুক্ত হলেন। জেড বললেন যে ওয়াই মৃত্যুকালে ঘোষণা করেছিলেন যে এক্স এর দেওয়া আঘাতেই তার মৃত্যুর কারণ। এই মর্মে সাক্ষ্য দিতে চাওয়া হলে যে পূর্ববর্তী কোনো এক সময় জেড বলেছিল যে এক্স উক্ত আঘাত করেনি এবং তার উপস্থিতিতে করেনি। দ্য এভিডেন্স 1872 ষষ্ঠ বিধান আলোকে উত্তর সাক্ষ্যের গ্রহণযোগ্যতা ব্যাখ্যা করুন। সাক্ষ্যের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করার প্রক্রিয়া কি? সংশ্লিষ্ট আইনগত বিধান সহ বিবৃত করুন। তার মানে দুই সময় দুইটা কথা বলছে, তাই না? দুই সময় দুইটা কথা বলছে। এখন এই দুইটা কথা বলার প্রেক্ষিতে তার এই সাক্ষ্যগত মূল্য একই। এখানে 155 ধারার বিষয় নিয়ে আসছে। 55 ধারা অনুসারে সাক্ষীর পূর্ববর্তী বক্তব্য পরবর্তী বক্তব্যের সাংঘর্ষিকতা প্রমাণের দ্বারা তার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করা যাবে। 155(3) আর 155 সাক্ষীর পূর্ববর্তী বক্তব্যের সাথে পরবর্তী বক্তব্যের সাংঘর্ষিক প্রমাণের মাধ্যমে এটা ওনাকেই আপনার ইমপিচ করা যায়। কেমন? তাহলে 155(3) ধারাতে এগুলো আছে। আচ্ছা, এরপর প্রশ্ন আসছিল আইনগত সত্যায়ন প্রয়োজন এমন দলিলের সম্পাদন প্রমাণ করার পদ্ধতি কি? আইনত সত্যায়ন প্রয়োজন এমন দলিলের সম্পাদন প্রমাণ করার পদ্ধতি কি? উত্তর দলিলের কোনো সত্যায়নকারী সাক্ষী পাওয়া না গেলে উহা কিভাবে প্রমাণ করা যায়? আমরা জানি যে কিছু দলিলের ক্ষেত্রে সত্যায়নকারীকে উপস্থাপিত করে সাক্ষী দলিল প্রমাণ করতে হয়। এটা হচ্ছে এভিডেন্স 68 ধারা অনুসারে। যদি প্রমাণ করা না যায় সেই দলিলটা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, উত্তর দলিলে কোনো সত্যায়নকারী সাক্ষী পাওয়া না গেলে উহা যেভাবে প্রমাণ করতে হবে। যে ক্ষেত্রে প্রত্যয়নকারী সাক্ষী মারা গেছে বা নিখোঁজ হয়েছে সেক্ষেত্রে দুটো বিষয় প্রমাণ করতে হবে। একজন প্রত্যয়নকারী সাক্ষীর স্বাক্ষর দ্বারা, দলিল সম্পাদকের সাক্ষী সাক্ষ্য দ্বারা। শেষ করে যাবো। আমাদের টপিক আর বেশি নাই, আর দুইটা ইয়ার আছে আর কি। তো আজকে কি আর কন্টিনিউ করবো? আচ্ছা, আজকের মূলত ক্লাসটা হলো যে আমরা একটু ব্রেন স্টর্মিং করলাম, মানে দুইটা বিষয় বোঝার জন্য। দুইটা বিষয় কি? একটা হচ্ছে দিকে এভিডেন্স অ্যাক্টের কোন কোন এরিয়াটা আমাদের জন্য ফোকাস দেওয়ার মতো গুরুত্ব পাবে সেটা বোঝার জন্য। আরেকটা হচ্ছে কি, আপা বলেন, আরেকটা কিসের জন্য? ওটা না, আজকের আমার এভিডেন্স ক্লাসের উদ্দেশ্য দুইটা, পুরো লেকচারটা দুইটা উদ্দেশ্যের সামনে নিয়ে দেওয়া। একটা হচ্ছে থেকে আমরা আমাদের এভিডেন্স অ্যাক্টের কোন কোন টপিকসটা ইম্পর্টেন্ট ফোকাস এরিয়াটা বোঝার জন্য। আরেকটা কি, প্রশ্নের প্যাটার্নটা বোঝার জন্য, প্রশ্নের প্যাটার্নটা বোঝার জন্য। তাহলে আজকের লেকচার থেকে আলোচনা আমরা কিছুটা হলেও বুঝতে পারছি তো। সে আলোকে এটা বোঝার উদ্দেশ্য কি, আপনারা সে আলোকে প্রিপারেশনটা নেবেন। তাহলে অনেক জটিল জিনিস কি হয়ে গেছে, মাথা থেকে আউট হয়ে যাবে। আগে এটা নিয়ে অনেক টেনশন করতেন হয়তো, বা কেমনে পড়বো, কিভাবে পড়বো, কোথায় পড়বো, যা পড়ে সবাই অনেক ইম্পর্টেন্ট মনে হয়। এত কিছু পড়লে আর সাবজেক্ট আছে, তাই না? সবকিছু প্যাচ লেগে যায়। আইনের বিষয়গুলো কিন্তু খুব জটিল। কেন জটিল জানেন? আইনের সাবজেক্ট গুলো, বিষয়গুলো খুব জটিল, মাথা থাকতে চায় না। কেন জানেন? কেউ বলতে পারবেন কেন? সেটা কেন বলো, কেউ বলতে পারবেন? সেটা তো জানি কেন। এটা ম্যান মেড, সেই জন্য। এটা কি ম্যান মেড ল? অল দিস আর ম্যান মেড ল। ম্যান মেড যত কিছু দেখবেন এগুলো সব জটিল। সব কি জটিল, এগুলো মাথায় থাকবে না, এগুলো প্যাচ লাগা যাবে। এটা হচ্ছে স্বাভাবিক জিনিস আর কি, ম্যান মেড। এই সবগুলো আইন হচ্ছে ম্যান মেড, সেই জন্য এগুলো প্যাচ লেগেই যাবে। সেজন্য আমাদের সিস্টেমেটিকলি আগাইতে হবে। তাহলে আমরা বুঝলাম তো আমাদের এভিডেন্স অ্যাক্টের ফোকাসটা কোথায় দিতে হবে আর কোশ্চেনের প্যাটার্ন কি হতে পারে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে, হ্যাঁ, এনাফ এনাফ, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, দরকারও নাই। আর আমরা আগামী ক্লাসে এসে তারপর আমরা আরো কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, যে এই বিষয়গুলো আপনারা অবশ্যই অবশ্যই টাচ করুন। কেমন? তো সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আমিন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।
ক্লাস অফিসার পেলাম, ক্লাস লিডার পেলাম। তারপর ভালো এখন আমরা অফিস যাবে দোলা নাই তা নাই সারা সেটা খাই দিছি আর ভাই Thank you.